আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 26-এর 27-এর বন্ধুরা, তোমরা যারা আছো আমাদের সাথে আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ না জানো। এসএসসি 26-এর মূলত আজকের ক্লাসটা সেটা হচ্ছে মহা ম্যারাথন ক্লাস, যেটার জন্য তোমরা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলে। আজকে সেই ক্লাসটা আমাদের হতে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা পড়বো আজকে একটা ক্লাসে আমাদের এই 5টা অধ্যায়, অধ্যায় 1, 2, 3, 5, 6 এই অধ্যায়গুলো আমরা কমপ্লিট করব। সো সবাই একটু জয়েন করে ফেলো, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে এই ক্লাসে। আমরা সবাই একটু ক্লাস শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই একটু ক্লাস শেয়ার করে দিব, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাইকে একটু শেয়ার করে দাও। ওকে, আমরা পড়বো আজকে হচ্ছে অর্থনীতির মহা ম্যারাথন ক্লাস, যেখানে আমরা পড়বো আজকে স্যার এত লেট হলো। হ্যাঁ, একটু লেট হয়ে গিয়েছে আমাদের ক্লাস শুরু করতে, একটু সবাই জয়েন করো। হ্যাঁ, মুন্না আছে আমাদের সাথে। স্যার রেকর্ড থাকবে ক্লাসটা, ক্লাস শুরু করার আগে বলে রেকর্ড থাকবে ক্লাসটা, তার মানে তোমার ক্লাস করার ইচ্ছা নাই। ঠিক আছে, শোনো, এই ক্লাসটা যারা একদম শেষ পর্যন্ত করতে পারবে, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে, আশা করছি তোমাদের একটা মিনিটের সময় নষ্ট হবে না। একদম আমি সব কিছু জাস্ট কি করবো, মানে একটা মিনিটের সময় নষ্ট করবো না, আমরা সব কিছু পড়বো ইনশাল্লাহ। সো আমরা সবাই একটু জয়েন করি। হ্যাঁ, এবং ক্লাসটা করার পর তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপর ইনশাল্লাহ একদম ফুল কনফিডেন্স চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই একটু চলে আসি, তো সবাই একটু চলে আসি। তোমরা একটু যারা আছো সবাই একটু শেয়ার করে দিবা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে, যাতে সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। শুরুতে একটু বলে ফেলতেছি, সবাই একটু শেয়ার মেনশন করে দাও, যাতে আমাদের কোনো কি না হয় যে একদম সবাই যেন একদম শেষ পর্যন্ত থাকতে পারে কি। হ্যাঁ, অনেকজন আমরা একসাথে ক্লাস করতে পারি। ওকে, সবাই একটু ক্লাস শেয়ার করে দাও। আমরা প্রায় 100 জনের মতো হয়ে গিয়েছি, বাকি যারা আছে, হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট 300 স্টুডেন্ট তো আমরা চাই এই ক্লাসে, কেমন? আমরা সবাই একটু শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দাও দ্রুত। 94 জন আছে আমাদের সাথে। ওকে, মুনি আছে আমাদের সাথে। দ্বিতীয় অধ্যায়টা একটু ভালো করে পড়ায়েন ভাইয়া, ইনশাল্লাহ পড়াবো। শিবু আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সোহান আছে, ওকে। সৌরভ আছে, শুভ আছে, সোহান আছে আমাদের সাথে। মিস ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আনিকা আমাদের সাথে আছে। ওকে, সো আমাদের সাথে যারা আছে সবাই, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে এই ক্লাসের জন্য ওয়েট করেছিল তাদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও নিজের ওয়ালে অন্ততপক্ষে। ক্লাসটা শেষ হলে আবার তোমরা ডিলিট করে দিতে পারবা, সমস্যা নেই। আপাতত তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিও, তোমার প্রোফাইল থেকে ডিলিট করে দিও, সমস্যা নাই। আপাতত ক্লাসটা একটু শেয়ার করো। আমরা প্রায় 200 জনের মতো যুক্ত হয়ে আছি, অ্যাটলিস্ট 300 না। এখানে আসলে এই ক্লাসগুলো তোমরা হচ্ছে 1000 স্টুডেন্ট ক্লাস করার মতো ক্লাস। ওকে, সবাই শেয়ার মেনশন করো, সবাই দ্রুত করবা, দ্রুত। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সুলভী আছে আমাদের সাথে। কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, তারপর হচ্ছে প্রীতম আছে। স্যার তাড়াতাড়ি নিয়ে একটু দেরি করে ক্লাস নিলে কি হতো? আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে একটু, আচ্ছা দেরি করে ক্লাস নিলে কি হতো? ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জয়েন করবো, আমরা ক্লাসে ঢুকে যাবো এখনই। এর আগে একটু কথাবার্তা বলে ফেলতেছি, যারা যে জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে একটু জানাবে যে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের এই ক্লাসে, মহা ম্যারাথন ক্লাসে। যে জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবে, আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা সবাই। একযোগে সবাই একটু শেয়ার করে দিবা এবং কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। শেয়ার করে সবাই একটু কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। নোহা বলছে ভাই এতক্ষণ ওয়েট করছিলাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে সোহান বলছে ভাইয়া আপনার সাথে অনেক ধরে চলতেছে, অনেক ভালো পড়ান আপনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সোহান। আমরা সবাই কি শেয়ার করছি? আচ্ছা, সবাই যদি শেয়ার করে এটাকে কমেন্ট বক্সে সবাই একটু শেয়ার ডান লিখবো। হ্যাঁ, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবো কমেন্ট বক্সে। ওকে, আমি আর 1 মিনিট সময় নিচ্ছি, ক্লাস শুরু করে দিচ্ছি। আর 1 মিনিট সময় নিব, ক্লাস শুরু করে দিব। সবাই একটু শেয়ার ডান লিখো, সবাই শেয়ার ডান লিখলে হবে না, শেয়ার করে শেয়ার ডান লিখো, ঠিক আছে? নিজের ওয়ালে শেয়ার করে দাও, অন্ততপক্ষে নিজের ওয়ালে শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসে শেয়ার করে শেয়ার ডান লিখো দ্রুত। ক্লাসে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। আসমা আছে আমাদের সাথে, শেয়ার ডাউন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সবুজ আমাদের সাথে আছে রংপুর থেকে। তারপর হচ্ছে মনি আমাদের সাথে আছে কক্সবাজার থেকে। ওকে, ফাইন ফাইন ফাইন। আমরা তাহলে শুরু করে দিচ্ছি ক্লাসটা। হ্যাঁ, আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই শেয়ার করছো সেজন্য। আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই। ওকে, 300+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যারা শেয়ার করছো, মেনশন করছো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই আরো শেয়ার মেনশন করতে থাকো, আমি ততক্ষণে কি ক্লাস আমরা আস্তে আস্তে আগাতে থাকি। ওকে, দেখো, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের 1, 2, 3, 5, 6 এই অধ্যায়গুলো পড়বো।
আগে শুরুতে একটু বলি, আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে তোমরা কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফার্স্ট পার্টটা আজকে বলে দিচ্ছি। ফার্স্ট পার্টের যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে তোমরা সিকিউ করলে সবচেয়ে বেশি আনসার করতে পারবা, সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার কোন কোন অধ্যায়গুলো পড়লে কমন বেশি পাবো, বা কোন কোন অধ্যায়গুলো পড়লে সবচেয়ে বেশি কমন পাওয়ার সম্ভাবনা আছে, বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু বলে দেন যে আমরা যেগুলো পড়তে পারি। এটা তোমরা অনেকেই বলো, তাই না? তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু বলে দিচ্ছি। তোমরা সবাই ইকোনমিক্স প্রথম পত্রের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থনীতি প্রথম পত্রের ক্ষেত্রে, অর্থনীতি প্রথম পত্রের ক্ষেত্রে তোমরা যে যে অধ্যায়গুলো পড়বা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে 9, আচ্ছা আরটা আছে 8, 9, 10। শোনো, এইগুলো মিনিমাম তোকে পড়তে হবে। এই 7টা অধ্যায় তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার ইনশাল্লাহ 7টা থেকে নয়, 7টার চেয়ে বেশি কমন আসবে, তবে 7টা থেকে তুমি ফুল আনসার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং তোমরা সবচেয়ে বেশি এমসিকিউ আনসার করে ফেলতে পারবা। তবে বাকি যে 3টা অধ্যায় আছে, সেই 3টা অধ্যায় থেকে তোমরা এমসিকিউ একটু পড়ে যাবা। কি কি অধ্যায় বাকি আছে সেটা হচ্ছে 5, 6, 7, সেগুলো আমরা হচ্ছে এমসিকিউ একটু ভালো করে পড়বো। এই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আনসার না করতে পারাটাই বেটার, ভালো আর কি। সিকিউ আনসার না করতে পারাটাই বেটার, ভালো। কারণ হচ্ছে এই অধ্যায়গুলো থিওরিটিক্যাল, তুমি ভালো লিখলেও স্যার অনেক সময় নাম্বার কেটে রাখতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যাল তুমি যদি আনসার করো, তোমাকে নাম্বার স্যার অবশ্যই দিবে, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালগুলো করার চেষ্টা করবা, থিওরিটিক্যালগুলো কম করার চেষ্টা করবা। ইকোনমিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপারে তোমাকে 95+ তোমাকে মার্কস কি করে ফেলতে হবে, নিশ্চিত করে ফেলতে হবে, যাতে সেকেন্ড পেপার একটু খারাপ হইলেও তুমি যেন কি পাও, যে এটাতে একটা ভালো ব্যাকআপ পাও। এখন অনেকের প্রশ্ন, স্যার 95+ পাকে আসলেই সম্ভব? আমি বলবো হ্যাঁ, তুমি যদি আনসার স্টুডেন্ট হও তাহলে অবশ্যই সম্ভব তোমার পক্ষে। কেন? কারণ আমার যে রেকর্ড, সেই রেকর্ড হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা অনলাইনে যারা আমাদের বিভিন্ন কোর্সে ছিল, তারা একটা আমাদের এই কোর্সে তোমাদের ইকোনমিক্স 200 নাম্বারের, তাই না, 200 নাম্বারের মধ্যে 196 পেয়েছে এমন স্টুডেন্ট আমি দেখেছি। 196 মানে তুমি বুঝতে পারছো মাত্র কয় নাম্বার কম পাইছে? 4 নাম্বার কম পাইছে, মানে 98 গড়ে হিসাব করতে পারো তুমি একটা সাবজেক্টে। তাহলে তুমি কেন 95 তুলতে পারবে না? অবশ্যই পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ফার্স্ট পেপার আমি বলবো যে 95 না পারলেও অ্যাটলিস্ট তোমরা 90+ তুলে ফেলার চেষ্টা করো। কারণ কি জানো? কারণ সেকেন্ড পেপারের ক্ষেত্রে A+ মিস হওয়ার সম্ভাবনা একটু বেশি। ফার্স্ট পেপারের শিক্ষার্থীরা যে হারে A+ পায়, আমাদের বিগত যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলছি যে ফার্স্ট পেপারের শিক্ষার্থীরা যে হারে A+ পায়, সেকেন্ড পেপারে কিন্তু সে হারে A+ পায় না, তার চেয়ে অনেক কম স্টুডেন্ট A+ পায়। তো সেজন্য ফার্স্ট পেপারে যদি তুমি 90+ মার্কস তুলে ফেলতে পারো, সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি কি করবে? সেকেন্ড পেপারে তুমি যদি 75 বা 80 মিনিমাম তুমি যদি রাখতে পারো, তাহলে তোমার জন্য একদম সেভ একটা জোন, তুমি ইনশাল্লাহ A+ তুলে আনতে পারবা ইকোনমিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছে পড়া দিয়ে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। হ্যাঁ, যারা পরে দিয়ে যুক্ত হয়েছে ক্লাসটা অবশ্যই একটু করে দিবা, শেয়ার করে দিবা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে, যাতে তারাও যুক্ত হতে পারে। আচ্ছা, তো আমরা প্রথম পত্রের ক্ষেত্রে তাহলে এই হচ্ছে শর্ট সাজেশন, চ্যাপ্টার 1, 2, 3, 4, 8, 9, 10 এগুলো ভালো করে পড়তে হবে। আমরা আজকে প্রথম ক্লাস করতেছি, আমাদের এই মহাম্যারাথন ক্লাসের প্রথম ক্লাস। এর পরবর্তী ক্লাসটা কখন হবে সেটা তোমাদের পেজ আমরা রুটিন দিয়ে দিয়েছি, আমাদের পড়ালেখা পেজে তোমরা ডিসক্রিপশনে কি পাবা, ডিসক্রিপশন বলতেছে কভার ফটোতে তোমাদের কি আছে, রুটিনটা আছে, তোমরা একটু দেখে নিবা। তো আজকে ক্লাসে আমরা 1, 2, 3 এবং হচ্ছে এখান থেকে 2টা অধ্যায় 5 আর 6 এগুলো আমরা কিন্তু আজকের ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আমরা চলো একদম শুরু থেকে শুরু করি, প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। একদম ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় দিয়ে আমরা শুরু করব। সো অধ্যায়টা যদিও মানে অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই অধ্যায়টা মোটামুটি দেখা যায় যে অনেকেরই কি পড়া থাকে। কেন পড়া থাকে? কারণ হচ্ছে এটা খুবই কি ছোট একটা অধ্যায়, এবং হচ্ছে খুবই সহজ একটা অধ্যায়। কোন অধ্যায়? যে এই অধ্যায়টা খুবই সহজ এবং ছোট একটা অধ্যায়। প্রথম অধ্যায়টা, যার কারণে বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে এই চ্যাপ্টারটা আগে থেকে, যেমন আমাদের কলেজ যখন শুরু হয় তখন আমরা প্রথম চ্যাপ্টারটাতে একটু পড়ি, তাই না? প্রথম চ্যাপ্টারে পড়া শুরু হয়, তো সবারই মোটামুটি পড়া থাকে। তবু আমি একটু বলে দিচ্ছি এই চ্যাপ্টারটা কোন কোন জায়গা থেকে তোমরা ভালো করে দেখবা এবং কোন কোন জায়গা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। প্রথমে আসো, এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এই চ্যাপ্টারের 2টা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো তোমরা মানে সেই জায়গাগুলো একটু লিখে রাখবা। অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায়ে তোমাদের যেই যে জায়গা থেকে প্রথম প্রশ্ন আসবে, অধ্যায় 1, এই অধ্যায় থেকে তোমাদের কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে উৎপাদন সম্ভাবনা,
রেখা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এটা। 2 নাম্বার হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে, অর্থনৈতিক ব্যবস্থা সমূহ। তোমরা একটু নোট ডাউন করে রাখিও, যারা যারা মানে খাতা কলম সামনে নিয়ে বসছো একটু নোট ডাউন করিও, তোমাদের জন্য সহজ হবে পরীক্ষা প্রিপারেশন নিতে এগুলো। হ্যাঁ, তাহলে প্রথম অধ্যায় থেকে উৎপাদন সীমানা রেখা এবং হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা সমূহ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তো এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এখান থেকে বলেন যে কোনটা থেকে আসবে, মানে দুইটা তো টপিক বলছেন, সেখান থেকে বলেন কোনটা থেকে আসবে। তাহলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তবে যেহেতু এবছর সব বোর্ডে একই প্রশ্ন হচ্ছে, তো ফার্স্ট বারের ক্ষেত্রে যেহেতু থিওরিটিক্যাল জায়গা থেকে কোয়েশ্চেন করার সুযোগ কম থাকে, প্রথম অধ্যায়ে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করার সুযোগ আছে, তাই অন্য চ্যাপ্টারগুলো থেকে যেগুলো থেকে থিওরিটিক্যাল করা যায় না সেগুলো থেকে তো ম্যাথ দিবেই। আর প্রথম অধ্যায় থেকে যেহেতু থিওরিটিক্যাল করার সুযোগ থাকে, তাই এবং সকল বোর্ডে যেহেতু একসাথে পরীক্ষা হচ্ছে, আমার মনে হয় এবার অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো এটা বেশি মানে আমারটা নাও হইতে পারে, হয়তো উৎপাদন সময় রেখা থেকেও আসতে পারে। তবে আমার মানে জানি না, গড ফিলিংস বলতেছে যে অর্থনৈতিক ব্যবস্থা থেকে এবার মানে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো আমরা এই দুইটা টপিক ভালো করে তো বুঝবোই, আজকে দেখা দিব এবং হচ্ছে আমরা চ্যাপ্টারটা একটু একটু যোগ বলে নেব। হ্যাঁ, আচ্ছা একটু বিষয় বলে ফেলি, সেটা হচ্ছে আমাদের তোমাদেরকে আমি যে ইয়া থেকে পড়াচ্ছি, কি বলবো, তোমাদেরকে যে পিডিএফ থেকে এখন আমি পড়াবো, মানে এই যে স্লাইড থেকে পড়াবো, এটা আমাদের পেইড বেসের স্লাইড। তো তোমরা আবার এটা খুঁজিও না, খুঁজবা কেউ এই স্লাইড খুঁজবা? আচ্ছা, এই স্লাইড খুঁজলে এটা একটু সমস্যা হয়ে যায় আর কি। কারণ হচ্ছে যেহেতু আমরা শেষ মুহূর্তে পড়াচ্ছি তোমাদেরকে, আমরা চাই যে তোমরা একটা ভালো কোয়ালিটিফুল জিনিস থেকে পড়ো যাতে তোমাদের জন্য সহজ হয়। কিন্তু মেন হচ্ছে এটা আমাদের পেইড রিসোর্স, তো এটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব, কি বলো? কি বলো, কষ্ট কি ফাঁস হবে না? আচ্ছা, যারা যুক্ত আছে একটু ক্লাস শেয়ার করে দিবা। আমরা 1000 জন কিন্তু চাইলে এখানে যুক্ত হতে পারে এই ক্লাসে, কোনো ব্যাপার না, জাস্ট একটা একটা শেয়ার করলে হবে সবাই। শোনো, আচ্ছা তোমরা সবাই একসাথে যদি আজকের ক্লাসে 1000 স্টুডেন্ট করতে পারো, তাহলে এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, মানে এই সব চ্যাপ্টারের পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, পেইড বেসের এই পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে না, বলো ডিল ডান? ডিল যদি ডান হয়, তোমাদের সবাইকে শেয়ার করতে হবে, 1000 জন হইতে হবে। 1000 হইলে সবাই পাবা, 1000 জন হলে সবাই এই পিডিএফ পাবা, সবাই পাবা। ঠিক আছে, 1000 জন হইতে হবে, আর এটার জন্য তোমাদেরকেই কাজ করতে হবে, তোমাদেরকে শেয়ার করতে হবে ক্লাসটা। চলো আমরা দেখি, আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়ে আমাদেরকে প্রথম এই স্লাইড থেকে আমরা কিছু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থশাস্ত্রের এই যে অর্থনীতি শব্দটা আমরা পড়তেছি, হ্যাঁ অর্থনীতির বিষয়টা, এটা কিন্তু আগে অর্থনীতি বলা হইতো না, এটাকে বলা হইতো অর্থশাস্ত্র বলা হইতো। হ্যাঁ, তো এই অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় প্রাচীন গ্রিসে। কোথায় বলো তো? অর্থশাস্ত্রের চর্চা শুরু হয় কোথায় বলো? প্রাচীন গ্রিসে অর্থশাস্ত্রের চর্চা শুরু হয়ে থাকে। এবং এই ইকোনমিক্স শব্দটা, এটার ইংরেজি হচ্ছে ইকোনমিক্স, বাংলা হচ্ছে অর্থনীতি আমরা বলি। এই ইকোনমিক্স শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে। কেন? কারণ হচ্ছে প্রাচীন গ্রিসে অর্থশাস্ত্র চর্চা শুরু হয়, তাই ইকোনমিক্সে তোমরা বেশিরভাগ টার্ম দেখবা গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে ইকোনমিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে, এটা মনে রাখবা, পরীক্ষা অনেকবার অসংখ্যবার এসেছে। তারপর হচ্ছে চর্চা প্রাচীন গ্রিসে, এটা অনেকবার এসেছে। তারপর আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিক কাকে বলে। দেখো আমাদের লাইফে একটা সমস্যা আছে, কি সমস্যা? আমাদের লাইফে সম্পদ হচ্ছে লিমিটেড, কিন্তু অভাব অনেক বেশি। তাহলে কি বলছি? আমাদের লাইফে সম্পদ কিন্তু লিমিটেড, কিন্তু অভাব অনেক বেশি। তাহলে এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে আমরা এতগুলো অভাব পূরণ করব, এই সম্পর্কিত বিদ্যা বা আলোচনা, সেইটাকেই বলা হয় অর্থনীতি। তাহলে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত বিদ্যা বা আলোচনাকে কি বলা হয়ে থাকে? অর্থনীতি বলা হয়ে থাকে। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে এটা একটু আমরা এক মুহূর্তে একটু সুন্দর করবো, মুখস্থ করে ফেলতে সবাই, জাস্ট 2 সেকেন্ড সময়। হ্যাঁ, 2 সেকেন্ড সময় সবাই একটু মুখস্থ করো যে অর্থনীতি কাকে বলে, দ্রুত করবা। আর সবাই শেয়ার করে দিবা। 1000 জন না হলে কিন্তু পিডিএফ পাবা, আমি আবার বলে দিচ্ছি। এই পিডিএফ পাওয়ার জন্য আজকের ক্লাসে 1000 জন চাই আমরা। এই পিডিএফ পাওয়ার জন্য 1000 জন স্টুডেন্ট চাই। ঠিক আছে, এটা যদি করতে পারো তোমরা, সবাই শেয়ার করো, তাহলে তোমরা পেয়ে যাবে। 500 জন আসছে তো, 500টা শেয়ার করলে অটোমেটিক 1000 জন আসবে এখানে। 1000 আসা কোনো ব্যাপারই না। তোমরা করে দেখো, না হয় সবাই একটা শেয়ার করে দেখো, নিজের ওয়ালে শেয়ার করলে হবে, আর কোথাও না।
ওকে, তাহলে প্রথম স্লাইড গেল, আমরা এটা শেষ করলাম। এবার আসো, এখানে আরো কিছু ইনফরমেশন বলছি, একটু তোমরা পড়ে নিবা, যেগুলো গুরুত্বপূর্ণ আর কি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। ওকে, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন। এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখবা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। ক্লিয়ার? ওকে, এবার আসো, এই চারটা ইনফরমেশন একটু মনে রাখতে হবে। এই চারটা থেকে একটা এমসিকিউ বেশি আসে পরীক্ষায়। পরীক্ষা বলে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন? উত্তর হবে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, বা বলতে পারো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কি বলেছেন, কি বলে অভিহিত করেছেন? উত্তর হবে সম্পদের বিজ্ঞান, এভাবে বলবা। তারপর হচ্ছে কল্যাণের বিজ্ঞান। অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছে মার্শাল, ক্যানন এবং কি পিঙ্গু। কি বলেছে? অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান বলেছে। ওকে, আর নির্বাচনের বিজ্ঞান বলেছে পল স্যামুয়েলসন। আধুনিক অর্থজনক পল স্যামুয়েলসন বলেছে নির্বাচনের বিজ্ঞান। আর স্বল্পতার বা অপ্রাচুর্যজনিত বা অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছে লিওনেল রবিন্স। ঠিক আছে, অর্থনীতিকে এই অর্থনীতিবিদগণ কি নামকরণ করছে বিভিন্ন নামে, যে সম্পদের বিজ্ঞান, কল্যাণের বিজ্ঞান, নির্বাচনের বিজ্ঞান, স্বল্পতার বিজ্ঞান। ঠিক আছে, তা আমরা সবাই একটু মুখস্থ করি, এগুলো সবাই একটু মুখস্থ করো। সবাই একটু শেয়ার করে দিও, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, একটু সবাই মুখস্থ করি। হ্যাঁ, এই চারটা একটু সবাই মুখস্থ করো, এই চারটা একটু সবাই মুখস্থ করো। তাসনিম আফরোজ বলছে আপনার ক্লাসগুলো অনেক মিস করি। থ্যাংক ইউ তাসনিম আফরোজ। ওকে ফাইন, আচ্ছা পরের স্লাইডে আমরা একটু যাই। তাহলে এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, স্লাইড বেশি না, খুবই কম কম, কিন্তু মানে যা যা পড়তে হবে তাই দেওয়া হয়েছে এই স্লাইডগুলোতে। হ্যাঁ, এটা কিন্তু আমি পড়াচ্ছি ইজি ইংলিশ বই থেকে। যারা 27-এর আসতো তোমরা বইটা পারচেস করে নিতে পারো পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। এই বইটা একদম হুবহু এখান থেকে পড়াচ্ছি আমি। শোনো, প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ যেহেতু বলছে অর্থনীতির সমস্যা থেকে সৃষ্টি, প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটি সমস্যাকে চিহ্নিত করেন। এক নম্বর হচ্ছে দুষ্প্রাপ্যতা, দুই নম্বর হচ্ছে কি নির্বাচন। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায়, এই সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত বিদ্যাকে আমরা অর্থনীতি বলি। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। অর্থাৎ তোমার কোন একটা জিনিসের অভাব অনেক বেশি কিন্তু জিনিস আছে কম, সেটাকে আমরা বলি যে মানে স্বল্পতা, তাই না? অর্থাৎ আমি যদি বলি তোমার কাছে অভাব আছে 5টা, তোমার কাছে 5টা অভাব আছে কিন্তু সম্পদ আছে 1টার পরিমাণ, তাহলে এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ তোমার অভাবের তুলনায় সম্পদের কম হওয়া, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। তাহলে দুষ্প্রাপ্যতা কি? আমরা জানি মানুষের জীবনে সম্পদের অভাব অসীম, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। এটা আমরা একটু ভালো করে পড়বো। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। বুঝতে অর্থনীতিবিদ লিওনেল রবিন্স সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ধারণাটি অবতারণা করেন। এটা পরীক্ষা অনেকবার এসেছে। দুষ্প্রাপ্যতা সম্পর্কে অবতারণা করেন কে? উত্তর হবে অর্থনীতিবিদ লিওনেল রবিন্স সর্বপ্রথম অর্থনীতি কি দুষ্প্রাপ্যতা ধারণাটার প্রবর্তন করেন। এটা অনেকবার পরীক্ষা এসেছে। আচ্ছা, এরপর আসে নির্বাচন। তাহলে দুষ্প্রাপ্যতা কি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা। নির্বাচন কি? অনেকগুলো অভাব আছে, সেই অভাব থেকে তোমার অভাবের গুরুত্ব অনুযায়ী, অর্থাৎ তোমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি আগে ফিল আপ করবা, হ্যাঁ, যেটা কম গুরুত্বপূর্ণ সেটা পরে ফিল আপ করবা, এটাকে বলা হয় নির্বাচন। অর্থাৎ অসংখ্য অভাব থেকে অভাবের গুরুত্ব অনুযায়ী যে কোনো একটা অভাব বেছে নেওয়া, সেই জিনিসটাকে আমরা বলি নির্বাচন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি বলছি? প্রাথমিকভাবে অর্থবিদগণ দুটি সমস্যাকে চিন্তা করেন, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এবার শোনো, এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য, যে নিচে দিয়ে যেটা বলছে নির্বাচন, এই নির্বাচন সমস্যাটা সমাধানের জন্য আমাদের দুইটি বিষয়ে ধারণা থাকা প্রয়োজন, মানে দুইটি বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুইটি বিষয়ে জ্ঞান থাকা বা ধারণা থাকা প্রয়োজন। এক নম্বর হচ্ছে সুযোগ ব্যয়। এক নম্বর কি বলো? সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। আর দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমারেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে বুঝতে পারছো টপিক কোথেকে আসছে? তাহলে এই উৎপাদন সীমারেখা কোথেকে আসছে? অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটি সমস্যা চিন্তা করেন, দুষ্প্রাপ্যতা, নির্বাচন। আর ওই নির্বাচন সমস্যা সমাধানের জন্য দুটি বিষয়ের ধারণা থাকতে হবে। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, একটা হচ্ছে কি সুযোগ ব্যয়, একটা হচ্ছে সুযোগ ব্যয়, দুই নম্বর হচ্ছে উৎপাদন সীমারেখা। তো চলো আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথমে আসলে সুযোগ ব্যয় কি? যদিও সুযোগ ব্যয় থেকে পরীক্ষায় কি হবে না, মানে সিকিউ হবে না, তবে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উৎপাদন সীমারেখা থেকে সিকিউ হবে। আচ্ছা, তো সুযোগ ব্যয় কি?
আমি যদি বলি একটা জমি, বুঝছো, এই জমিতে তুমি যদি চাষ করো, এই জমিতে তুমি যদি ধান চাষ করো, ধান পুরো জমিতে 10 মণ ধান উৎপাদন হয়, তখন কোনো গম উৎপাদন হয় না, গমের উৎপাদন হয় 0। ধানের উৎপাদন তুমি যদি একটু কম করে, মনে করো ধানের উৎপাদন 7 করলে একটু কমাই দিলাম, গমের উৎপাদন একটু বৃদ্ধি করলা, গমের উৎপাদন তুমি মনে করো 5 করলা, 5। তারপর মনে করো যে তুমি গমের উৎপাদন যদি আরো বাড়াইতে চাও, মনে করো গমের উৎপাদন তুমি 11 করবা, হ্যাঁ, ধানের উৎপাদন তখন মনে করো 0 হয়ে গেছে, 0। তাহলে এখান থেকে সুযোগ পেতে তুমি কেমনে ব্যাখ্যা করবা বা কেমনে তুমি বুঝতে পারবা? হ্যাঁ, আমি একটু বুঝাই বলি, ভালো করে শোনো। কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য বা বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় বা হাতছাড়া করতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। আমি আবার বলছি, কোন দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদনের জন্য অপর উৎপাদন যতটুকু তুমি হাতছাড়া করবা, যেমন আমি যদি বলি গমের উৎপাদন 0 থেকে 5 করলে, অর্থাৎ গম যদি আমি একটু বেশি উৎপাদন করতে চাই, এই দ্রব্যের উৎপাদন আমরা একটু কমে ফেলতে হবে। কতটুকু কমতেছে বলো? 3 এখন কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি গমের উৎপাদন 5 হলে বা 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হচ্ছে 10 থেকে 7 হয়ে গেছে, সুযোগ ব্যয় হচ্ছে 3। তাহলে গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হচ্ছে, গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় 3 বলবা, কেমন? আচ্ছা, আবার যদি বলি গমের উৎপাদন 5 থেকে 11 হলে, মানে এটার একটু বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, কতটুকু ছেড়ে দিচ্ছ? 7 থেকে 0 হয়ে গেছে, 7 থেকে 0 হয়ে গেছে। তাহলে কমে গেছে কত? 5 থেকে যদি 11 হইলে গমের উৎপাদন বৃদ্ধির জন্য, তার উৎপাদন 7 থেকে কত হয়েছে? 0 হয়ে গেছে, তার উৎপাদন কমে গেছে। কত কমে গেছে? 7 কমে গেছে, ওইটাই হচ্ছে সুযোগ ব্যয়, 7। তাহলে আমরা বলবো গমের উৎপাদন 5 থেকে 11 হলে সুযোগ ব্যয় হবে 7। তবে এখানে একটা কথা আছে, আমি কথাটি তোমাদের লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হচ্ছে, 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হচ্ছে 3। আবার আমি যদি বলি গমের উৎপাদন শুধু 5 হলে, তাহলে সুযোগ ব্যয় কত? শোনো, গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ ব্যয় হয় 3, কমে গেছে 3। আর গমের উৎপাদন যদি শুধু 5 বলি, গমের উৎপাদন 5 হলে, 0 থেকে 5 না বললে, মনে রাখবা এরকম একটা সংখ্যা বললে, এরকম যদি একটা সংখ্যা বলে, তাহলে মনে মনে চিন্তা করবে 0 থেকে ওই সংখ্যাটা বলতেছে। তাহলে 0 থেকে 5 বলা যে কথা, এই যে উপর লাইনটা যেমন ছিল নিচের লাইনটাও তেমন বোঝাচ্ছে, কারণ গমের উৎপাদন 5 মানে হচ্ছে 0 থেকে 5 বোঝালে, তাহলে সুযোগ ব্যয় 3। কিন্তু যদি আমি বলি, দেখো এরপরে দেখো, আবার আমি লিখতেছি গমের উৎপাদন, এখানে লিখে দিই গমের উৎপাদন, গমের উৎপাদন 5 থেকে যদি 11 হয়, গমের উৎপাদন 5 থেকে যদি কত হয় বলো তো? 11 হয়। গমের উৎপাদন যদি 5 থেকে 11 হয়, গমের উৎপাদন 5 থেকে যদি 11 হয়, তাহলে কি হবে? তাহলে এই ধান উৎপাদন কত কমে যাচ্ছে বলো তো? 7 কমে যাচ্ছে, 7। তাহলে সুযোগ ব্যয় 7। কিন্তু আমি লিখলাম গমের উৎপাদন 11 হলে, 5 থেকে 11 বলি না কিন্তু, গমের উৎপাদন 11 হলে বলছি সরাসরি, 5 থেকে 11 বলি নেই। তো কি বলছিলাম? একটা সংখ্যা যখন বলে তখন মনে করতে হবে 0 থেকে ওই সংখ্যাটা। তাহলে গমের উৎপাদন 11 মানে কি? 0 থেকে 11 বোঝাচ্ছে না? 0 থেকে 11 বোঝাচ্ছে না? তার মানে গমের উৎপাদন যদি 0 থেকে 11 হয়, সুযোগ ব্যয় হচ্ছে এটা 10 থেকে, এটা 0 অবস্থায় 10 ছিল, এটা 0 থেকে 11 হলে এটা 10 থেকে 0 চলে আসছে, তার মানে কমে গেছে কত? 10 কমে গেছে, 10। তখন সুযোগ ব্যয় হবে 10। দেখো খেয়াল করবা, গমের উৎপাদন যদি 5 থেকে 11 হয়, গমের উৎপাদন 5 থেকে 11 হলে তখন সুযোগ ব্যয় হচ্ছে 7। কিন্তু গমের উৎপাদন যদি 11 বলা হয়, তার মানে 0 থেকে 11 বোঝাচ্ছে, তখন হচ্ছে অপরটা সর্বোচ্চটা হবে। এটা যেটা 11, 10 থেকে 0 হয়ে গেছে, তার মানে কমে গেছে কত? 10 কমে গেছে, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। কথা কি বোঝা গেছে? বুঝছি আমরা সবাই নাকি বুঝি নাই? একটু বলো তো। নাসরিন বলছে ইকোনমিক্সের জন্য আপনি সেরা স্যার। থ্যাংক ইউ নাসরিন। আচ্ছা, সিকিউ সলভ করে দেন স্যার, এভাবে হলে আজকে শেষ হবে না। সেভাবে করাতে পারি, তোমাদের ইচ্ছা। যদি তোমরা চাও যে না আমরা হচ্ছে শুধু স্যার মূল ইয়াগুলো পড়ে দিই, বুঝছো, তাহলে করতে পারি। এত স্লো হলে সারা শেষ হয়ে যাবে। হ্যাঁ আসলে এই কথা ঠিক, কিন্তু এখন হচ্ছে পড়ায় তো মজা পাই না যদি আমি পুরোপুরি পড়াতে না পারি, কারণ হচ্ছে মনে হয় যে তোমরা বুঝতেছো না, এরকম মনে হয়ে যায়।
ওকে, আবার বলি শোনো, গমের উৎপাদন 0 থেকে 5 হলে সুযোগ বাই 10 থেকে 7 হয়ে গেছে, সুযোগ বাই 3। আর গমের উৎপাদন 5 বলা মানে হচ্ছে, গমের উৎপাদন 5 মানে 0 থেকে 5 বোঝাচ্ছে মনে মনে, হ্যাঁ তাহলে 3, কারণ 0 থেকে 5 মানে 10 থেকে 7 হয়ে গেছে। আর বলছে গমের উৎপাদন 5 থেকে 11 হলে, এই 5 থেকে 11 হলে সুযোগ বাই হচ্ছে এটা 7 থেকে 0 হয়ে গেছে, কমে গেছে কত, 7 কমে গেছে, সুযোগ বাই 7। কিন্তু যদি বলা হয় গমের উৎপাদন 11 হলে, 5 থেকে 11 না বলে শুধু 11 হলে বলে, শুধু 11 বলা মানে হচ্ছে 0 থেকে 11 বোঝাচ্ছে, অর্থাৎ এটা 0 থেকে 11 হলে এটা 10 থেকে 0 হয়ে যায়, কমে গেছে কত, 10 কমে যায়, তাই সুযোগ বাই 10 বলছি, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে সুযোগ ব্যয়। তো এটা গেল। এবং সুযোগ ব্যয়ের এখানে হচ্ছে আমাদের কি, যে মূলত 3 ধরনের সুযোগ ব্যয় পাওয়া যায়। একটা বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির বা সমানুপাতিক সুযোগ ব্যয়। আচ্ছা, এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, অর্থাৎ একটার উৎপাদন বৃদ্ধির জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি তার চেয়ে বেশি, মানে আস্তে আস্তে বেশি হারে হারে হ্রাস করতে হয়, কমাইতে হয়, সেটাকে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে থাকি। সেক্ষেত্রে রেখাটা এরকম হয়ে থাকে, এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। জাস্ট এটুকু মনে রাখবা, মানে সুযোগ ব্যয় 3 ধরনের হয়, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং স্থির। ক্রমবর্ধমানের ক্ষেত্রে এরকম কি হয়, মূল বিন্দুর দিকে অবতল হয়, মূল বিন্দুর দিকে কি হয়ে থাকে, অবতল হয়ে থাকে, মূল বিন্দুর দিকে অবতল হয়ে থাকে, হ্যাঁ এটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। তারপর আসো, যদি ক্রমহ্রাসমান হয় সেক্ষেত্রে মূল বিন্দু থেকে উত্তল হয়, মূল বিন্দু কি হয়ে থাকে, উত্তল হয়ে থাকে। অবতল উত্তল বুঝো তো তোমরা না? যেমন আমরা আগে ছোটবেলায় করতাম, এটা হচ্ছে উত্তল লেন্স, হ্যাঁ এটা হচ্ছে উত্তল লেন্স। এই পাশে যদি আমি মুছে দিই তাহলে এটা উত্তল হয় মূল বিন্দুর দিকে। আর অবতল লেন্সটা ছিল এরকম, তোমরা করছো না অবতল লেন্স এরকম, তাহলে এই পাশেটা হচ্ছে অবতল লেন্স, এটা এটা হচ্ছে অবতল। ওকে, বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এটা। আর এটা হচ্ছে স্থির, হ্যাঁ স্থির বা সমানুপাতিক কি সুযোগ ব্যয়, যে ক্ষেত্রে রেখাটা কি থাকবে, একদম স্ট্রেট লাইন থাকবে, অর্থাৎ একটা উৎপাদন যতটুকু বাড়বে অপর উৎপাদন যদি সেম পরিমাণ ছাড়তে হয় তাহলে সেটা হচ্ছে স্থির সুযোগ ব্যয় আমরা বলবো। জাস্ট এটুকু মনে রাখতে পারলে হবে। আচ্ছা, তাহলে সুযোগ ব্যয় গেল। এবার আমরা পড়বো উৎপাদন সমান রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সমান রেখা কি? এই যে এই রেখাটাকে আমরা বলি উৎপাদন সমান রেখা, যে রেখাটার মধ্যে আমরা দেখি যে একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে অপর দ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে, একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে অপর দ্রব্য আরো কমে যাচ্ছে, মানে দুই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, একটা বাড়লে একটা কমতেছে, একটা কমলে একটা বাড়তেছে, এরকম একটা সংমিশ্রণ, সেটাকে আমরা বলি যে উৎপাদন সমান রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা বলে থাকি। ঠিক আছে, উৎপাদন সমান রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা বলে থাকি। তো এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের আরেকটা নাম আছে, পিপিএফ ও বলা হয় এটাকে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়, পিপিএফ ও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই উৎপাদন সমান রেখাটা আমাদের পরীক্ষায় যেভাবে আসে, একটা সূচি দেওয়া থাকে, সেখান থেকে বলে যে একটা উৎপাদন সমান রেখা আঁকো, তারপর আরেকটা প্রশ্ন করে। হ্যাঁ, তো সূচিটা মনে করে এরকম একটা সূচি পরীক্ষায় দেওয়া থাকবে, সেখান থেকে বলবো উৎপাদন সমান রেখা অঙ্কন করো। ওকে, তোমরা কি পারো উৎপাদন সমান রেখা আঁকতে পারো? দেখাই দেবো তোমাদেরকে, একে দেখাবো। আচ্ছা চলো তোমাদের একটু একে দেখাই যে উৎপাদন সমান রেখা কিভাবে তুমি অঙ্কন করবা। হ্যাঁ, পরীক্ষার মধ্যে একটা সূচি দেওয়া থাকে এরকম, যে দুইটা দ্রব্যের একটা সূচি দেওয়া আছে, যে বলবে যে দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য, আরটা দেওয়া থাকবে ওয়াই দ্রব্য। এই দুটো দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেওয়া থাকবে এখানে কিছু। এক্স উৎপাদন 0 হলে ওয়াই দেবো মনে করো 150, এক্স উৎপাদন যদি 50 হয় ওয়াই দেবো হচ্ছে 140 মনে করো, এক্স উৎপাদন যদি 100 হয় ওয়াই দেবো হচ্ছে 100, এক্স উৎপাদন যদি 140 হয় ওয়াই দেবো উৎপাদন হবে তখন 50, এক্স উৎপাদন যদি কত হয় যে 150 হয় ওয়াই দেবো উৎপাদন হবে তখন 0। এভাবে পরীক্ষা দেওয়া আছে এবং বললো এখান থেকে গ নাম্বারে পিপিসি রেখা আঁকো, পিপিসি রেখা মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অঙ্কন করো। তাহলে কেমন করবা, দুইটা অক্ষ নিবা, একটা অক্ষ নিবা, দুইটা অক্ষ নিয়ে লম্ব অক্ষে একটা ধরবো, ভূমি অক্ষে একটা দ্রব্য ধরবা। মনে করো এক্স দ্রব্য ধরলাম আমরা ভূমি অক্ষে এবং ওয়াই দ্রব্য ধরলাম আমরা কি, ওয়াই দ্রব্য ধরলাম লম্ব অক্ষে। ঠিক আছে, আমরা 3 নাম্বার করতেছি এখন। ওকে, তো এখানে আছে 0, 50, 0, 50, 100, 140, 150। তো আমরা এই এক্স দ্রব্যের মানগুলো দেখে একটা আইডিয়া করবো কত মান ধরবো। এখানে সর্বনিম্ন 0, সর্বোচ্চ 150 আসতে আমরা 50 করে ধরি, তাহলে আসতে হবে 50, 100, 150। হ্যাঁ, 50, 100, 150, এটা হচ্ছে আমাদের এক্স দ্রব্যের আমরা এখানে ধরলাম 50, 100, 150। আর ওদিকে হচ্ছে ওয়াই দেবো, ওয়াই দেবো আসতে 150, 140, 150, 0। তাহলে আসতে হবে এখানে এভাবে করে আমরা ধরি 50 করে ধরি, তাহলে 50, 100, 150, 50, 100, 150। এবার চলো আমরা বিন্দুগুলো বের করি। এক্স দেবো 0 হলে ওয়াই দেবো 150, এই এক্স দেবো যদি 0 হয়, এক্স দেবো যদি 0 হয় ওয়াই দেবো 150। দেখো এই এক্স দেবো 0 হলে, এক্স দেবো যদি 0 হয় ওয়াই দেবো 150, তারপরে প্রথমে দিয়ে এইখানে, তারপর এক্স দেবো যদি 50 হয় ওয়াই দেবো 140, এক্স দেবো যদি 50 হয় ওয়াই দেবো 140, দ্বিতীয় বিন্দু হবে এখানে 140 বরাবর মনে করি এইটুকু 140, এটা আইডিয়া করে নিবা আর কি। তো এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 3 নম্বর হচ্ছে এক্স দেবো 100 হলে ওয়াই দেবো 100, এক্স দেবো 100 হলে ওয়াই দেবো 100, এটা হচ্ছে তৃতীয় বিন্দু।
ওকে, তারপর হচ্ছে x ধ্রুব 140 হলো y ধ্রুব 50, x ধ্রুব 140 হলো y ধ্রুব 50, এই যে y ধ্রুব 50, x ধ্রুব হচ্ছে 140, এটা বিন্দু। এরপর হচ্ছে x ধ্রুব 150 হলো y ধ্রুব 0, x ধ্রুব যদি 150 হয় y ধ্রুব হচ্ছে 0, x ধ্রুব হচ্ছে 150 এইখানে। তাহলে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। একটা মানে ব্যাখ্যা বলবা, একটু কিছুটা ব্যাখ্যা করে দিবা, কিভাবে বলবা যে চিত্রে ভূমি অক্ষে x ধ্রুব, লম্ব অক্ষে y ধ্রুব ধরে পিপিসি রেখা অঙ্কন করা, যেখানে আমরা দেখতে পাই x ধ্রুব উৎপাদন, x ধ্রুব উৎপাদন যদি 0 হয় y ধ্রুব 150, x ধ্রুব উৎপাদন 50, 100, 140, 50 হলে y ধ্রুব উৎপাদন যথাক্রমে 140, 150 এবং 0, এবং সেই প্রান্তবিন্দুগুলো যোগ করলে পিপিসি রেখা আমরা পাই। হ্যাঁ, এটা বলবা। এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটা বলার পরে বলবা রেখাটা কেমন হয়, বলবা উত্তর হচ্ছে মূলবিন্দুর দিকে অবতল হয়, উৎপাদন সময় রেখা মূলবিন্দুর দিকে হয়ে থাকে, অবতল হয়ে থাকে। 4 নাম্বার যে প্রশ্নটা আসবে এখান থেকে, 4 নাম্বার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে এভাবে আসবে। পরীক্ষা বলবে যে তোমার x ধ্রুবের উৎপাদন যদি 100 হয়, হ্যাঁ, y ধ্রুবের উৎপাদন কি তখন, x ধ্রুব তো 100 হলে y ধ্রুবের উৎপাদন কি তখন 130 করা যাবে কিনা, বা এই সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব কিনা, পরীক্ষা প্রশ্ন করবে। তাহলে দেখে তো আমরা একটু এই সংমিশ্রণ উৎপাদন করা যাবে কিনা 4 নাম্বার যদি প্রশ্ন করে, এরকম একটা বলতে পারে অথবা এরকম দুইটা বলতে পারে যে x ধ্রুবের উৎপাদন যদি 100 হয়, x ধ্রুবের উৎপাদন যদি 100 হয় তাহলে y ধ্রুবের উৎপাদন কি সেখানে, x ধ্রুবের উৎপাদন 100 হলে y ধ্রুবের উৎপাদন কি সেখানে মনে করো যে 70 করা যাবে কিনা। হ্যাঁ, এরকম প্রশ্ন করতে পারে, দুইটা বিন্দু বলতে পারে। আচ্ছা, একটা বলি তো আমরা 4 নাম্বার গিয়ে যে কাজটা করব, 4 নাম্বার গিয়ে যে কাজটা করব, 3 নাম্বারের মতো হুবহু আবার চিত্র রাখতে হবে। 3 নাম্বারে যে চিত্র আঁকছো সেটা তোমাকে আবার আঁকতে হবে 4 নাম্বার গিয়ে এই সূচি দেখে, তারপর তোমাকে এই দুটো বিন্দু এক্সট্রা করে করতে হবে। চলো আমরা সেই বিন্দুগুলো একটু বের করার চেষ্টা করি। এই যে এই বিন্দুটা যদি বলি, মনে করো 4 নাম্বারকে আমরা আবার চিত্র রাখছি, এই বিন্দুটা বের করবো। x ধ্রুব উৎপাদন 100 হলে y ধ্রুব 130, x ধ্রুব যদি 100 হয় y ধ্রুব হচ্ছে 130, তাহলে এখানের সাথে 100 সাথে 130 হবে, 130 মানে হচ্ছে এখানে 150, 130 হচ্ছে এই বরাবর, মনে করো 130 হচ্ছে এই বরাবর, তাহলে 150 130 হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। হ্যাঁ, মানে এখানে একটা বিন্দু নাম দিই, এটা মনে করো এইগুলো বিন্দু দিই এ বি সি ডি ই, মনে করো এগুলো, আর এটার নাম আমি এফ দিচ্ছি। হ্যাঁ, এফ বিন্দু, এটা উৎপাদন সমরেখার একটা বাইরের বিন্দু, এফ বিন্দু আমরা দিচ্ছি। ওকে, আর x ধ্রুব যদি 100 হয়, y ধ্রুব যদি 70 হয়, সেই বিন্দুটা কোথায় হয়? দুইটা বিন্দু যদি একসাথে পরীক্ষা প্রশ্ন করে তখন এইভাবে তোমাকে দুইটা বিন্দুটাই করতে হবে, দেখাইতে হবে এখানে। আর একটা হলে তখন একটা দেখাবা, দেখাই বলবা সেটা উৎপাদন সমরেখার ভিতরে হচ্ছে না বাইরে হচ্ছে না কোথায় হচ্ছে সেটা তখন ব্যাখ্যা করবা। একটা হলে একটা, দুটো হলে দুইটা। আচ্ছা, প্রথমে আসো এটা করে ফেলি, একটু এটা করে ফেলি। x ধ্রুবের উৎপাদন 100 হলে y ধ্রুব হয় 70, x ধ্রুবের উৎপাদন যদি 100 হয় y ধ্রুবের উৎপাদন হয় কত? 70, x ধ্রুব 100 হলে y ধ্রুব হচ্ছে 70, 70 মানে হচ্ছে 50, 70 হচ্ছে এই বরাবর। হ্যাঁ, তাহলে বিন্দুটা হচ্ছে এইখানে, এটা মনে করো জি বিন্দু। তো দেখতে পাচ্ছ তোমরা এফ বিন্দুটা একটা উৎপাদন সমরেখার বাইরে চলে যাচ্ছে, আর জি বিন্দু উৎপাদন সমরেখার কি ভিতরে চলে আসছে। তো মূলত উৎপাদন সমরেখা দ্বারা যেটা বোঝায়, আমরা দুইটা দ্রব্যের সর্বোচ্চ আমাদের যে সম্পদ থাকে, রিসোর্স থাকে, সেগুলো ব্যবহার করে, চৌধুরী প্রযুক্তি ব্যবহার করে দুইটা দ্রব্য আমরা সর্বোচ্চ কত উৎপাদন করতে পারবো সেটা হচ্ছে উৎপাদন সমরেখা দ্বারা বোঝানো হয়। তাহলে এ বি সি ডি ই এটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন করতে পারবো। যদি বলে এফ বিন্দু উৎপাদন করা যাবে কিনা, উত্তর হচ্ছে, যদি বলে এফ বিন্দু উৎপাদন করা যাবে কিনা, উত্তর হচ্ছে না, এফ বিন্দু উৎপাদন করা যাবে না, এটা উৎপাদন সমরেখার বাইরে চলে গেছে, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু আমরা বলবো। হ্যাঁ, তাহলে এফ বিন্দুকে আমরা বলবো অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু। অন্যদিকে যদি আমরা বলি জি বিন্দু, এটা কি? তাহলে আসতে হবে জি বিন্দুটা হচ্ছে এই যে জি বিন্দু, এই জি বিন্দুকে আমরা বলবো যে এটা উৎপাদন সমরেখার ভিতরের বিন্দু, এটা উৎপাদন করা সম্ভব। এই জি বিন্দু উৎপাদন করা সম্ভব, তবে এটার ফলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না বা অপচয়কে নির্দেশ করবে, বা এটাকে বলা হয় বেকারত্ব বিন্দু। প্রশ্ন করতে পারে স্যার বেকারত্ব কেন? কারণ আমরা আসলে দেখো x দ্রব্য উৎপাদন যদি 100 করি, x দ্রব্য 100 করলে y দ্রব্য 70 করতে বলতেছে। আমি x দ্রব্য 100 করলে y দ্রব্য কিন্তু 100 করতে পারার কথা, কিন্তু আমাকে বলতেছে তার চেয়ে কম করো, তুমি 70 করো। তার মানে আমার রিসোর্সগুলো ফুল ইউজ হচ্ছে না। 100 টাকা x দ্রব্য উৎপাদন 100 হয়, y দ্রব্য হচ্ছে 100, সে কম করতে বলতেছে। তাহলে কম যদি করি তাহলে আমাদের উৎপাদন যদি কম হয় প্রফিট কম হবে, উৎপাদন কম হলে প্রফিট কম হয়, আর প্রফিট কম হলে তোমার সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে মূলধন গঠন কম হয়, মূলধন গঠন হলে কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। তাই এই বিন্দুকে বেকারত্ব বিন্দু বলে। আবার সিকোয়েন্সটা বলতেছে, উৎপাদন কম করলে প্রফিট কম, প্রফিট কম করলে সঞ্চয় কম, সঞ্চয় কম করলে মূলধন গঠন কম, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দেয়। তাই এই জি বিন্দুকে আমরা বলি বেকারত্ব বিন্দু। কি বিন্দু বলো তো? বেকারত্ব বিন্দু। তোমরা কি বুঝতেছো?
হ্যাঁ, জীবিত উৎপাদন করা সম্ভব, তবে এটার ফলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। এটাকে আমরা কি বলি, যে বেকারত্ব বিন্দু বলতে পারো তুমি। হ্যাঁ, এটা বলতে পারো। ফাতেমা আক্তার মুন্নি বলছে আমার দেখা সেরা ইকোনমিক্স টিচার, থ্যাংক ইউ ফাতেমা আক্তার। তারপর হচ্ছে কানিস ফাতেমা হাসি আছে, এমসিকিউ ক্লাস দেন। আচ্ছা, তোমাদের এমসিকিউ তো আমি কিন্তু ওয়ান শট ক্লাস নিয়ে শিখিস, তোমরা কি ক্লাসগুলো করছো? ফার্স্ট পারের মনে হয় অষ্টম অধ্যায় পর্যন্ত করে ফেলছি, নবম অধ্যায় দশম অধ্যায় করা হয় না, ওগুলো আমি করে দিব তোমাদের এই পরীক্ষার মধ্যে, আশা করি করে ফেলতে পারবো। নবম অধ্যায়টা দেখি কালকে দিতে পারি কিনা। আর হচ্ছে আর কি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে ওই ওয়ান শট ক্লাসগুলো করবা, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক একটা ক্লাস আছে, ওইগুলো করবা। ওইগুলো করলে এনাফ, এমসিকিউর জন্য আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। ওকে, শেষ। তারপর চলে যাচ্ছে আমরা, তাহলে উৎপাদন সময় রাখা সম্পর্কে কিভাবে প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো যেই জায়গায় প্রশ্ন আসবে আরেকটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি ব্যবস্থা থেকে, সেটা একটু বলে দিব। তার একটু বলে ফেলে আর কি কি টপিক আছে সেটা দেখা দিব, মানে গুরুত্বপূর্ণ কিনা। দেখো, এরপর আমাদের এখানে আছে এই যে চিত্র, এখানে ব্যাখ্যা দেখা সবগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো একটু বলে দেখবা। অর্থনৈতিক সমৃদ্ধি হয় উৎপাদন সময়রেখা বাইরের দিকে শিফট করলে অর্থনৈতিক সমৃদ্ধি বোঝায়, আর ভিতরের দিকে চলে আসলে উৎপাদন কমে যাওয়া বোঝায়, অর্থনৈতিক মন্দা বোঝায়, সেটাকে এটা একটু মনে রাখবা। তারপর আসো একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা উৎপাদন সময়রেখা থেকে বোঝা যায়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কৃষি পণ্য বেশি উৎপাদন করবে, অর্থাৎ এই বিবি রেখাটার মতো হবে। আর উন্নত দেশের ক্ষেত্রে যেমন আমেরিকা, সেক্ষেত্রে এ রেখাটা আমেরিকার উৎপাদন সময়রেখা হতে পারে, শিল্পদ্রব্য বেশি উৎপাদন করবে, এরকম হতে পারে। হ্যাঁ, তারপর আসো মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে কথা বলি। মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে কথা বলি। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটা, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে। এগুলো থেকে সিকিউর সম্ভাবনা কম, তবে তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। এটা দেখে নিবা, এগুলো একটু পড়ে নিবা। কি উৎপাদন করাবে, এটা উৎপাদন সময় রাখার মাধ্যমে তোমার সমাধান হবে। আর কিভাবে উৎপাদন করাবে, এটা সম উৎপাদন রাখার মাধ্যমে সমাধান হবে, যেটা আমরা থার্ড চ্যাপ্টারে পড়বো। থার্ড চ্যাপ্টারে আমরা বিস্তারিত বলবো, আপাতত তোমরা একটু দেখে নিবা আর কি। হ্যাঁ, তারপর আসো কার জন্য উৎপাদন করা হবে, এটা হচ্ছে উৎপাদন সময় রাখার মাধ্যমে সমাধান হয়ে যাবে। এরপর হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়, অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কি কি কাজ করে থাকি। চারটা কাজ করে থাকি। কি কাজ? একটা হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন। উৎপাদন মানে কি? আমরা নর্মালি বুঝি উৎপাদন মানে কোনো জিনিস বানানো, সৃষ্টি করা, তাই না? কিন্তু অর্থনীতি বলতেছে মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। মানুষ যে কাজটা করতে পারে, প্রকৃতি প্রদত্ত কোন একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন এই কলমটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, প্লাস্টিকটা কোন একটা কি কেমিক্যাল দিয়ে তৈরি, কেমিক্যালটা আবার কোন একটা প্রকৃতি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিস কি প্রকৃতি প্রদত্ত। ওকে, মনে একটা কাপড়, কাপড়টা কিভাবে তৈরি হয়েছে? প্রথমে তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, তারপর তৈরি কাপড়, তৈরি পোশাক তৈরি হয়েছে। তাহলে প্রকৃতিগত কোনো একটা জিনিস বিভিন্ন পরিবর্তন করে উৎপাদনটা হয়। একটা বই মনে করো কেমন হয়েছে? প্রথমে বাঁশ ছিল, সেই বাঁশ থেকে কাগজ হয়েছে, কাগজ থেকে কি হয়েছে? তোমার বই ছাপানো হয়েছে, এভাবে করে হইতে পারে। তাহলে উৎপাদন, বিনিময়, বন্টন, অর্থের সমস্যা বিভিন্ন কর্মপর্যায় হচ্ছে এই প্রথমটা হচ্ছে উৎপাদন, দুটো হচ্ছে বিনিময়। বিনিময় মানে হচ্ছে একটা দ্রব্য কি ক্রয় বিক্রয়, সেটাকে মূলত বিনিময় বলা হয়। আর বন্টন মানে হচ্ছে একটা দ্রব্য উৎপাদনের জন্য যা কাজ করছে, একটা দ্রব্য উৎপাদনের জন্য কাজ করে চারটা জিনিস, যেগুলোকে আমরা বলি উৎপাদন উপকরণ। উৎপাদন উপকরণ হচ্ছে চারটা, কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটা জিনিস দিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করে থাকি। এই চারটা যে পারিশ্রমিকগুলো আছে, তাদেরকে তাদের অংশ বুঝিয়ে দেওয়া, সেটাকে আমরা বলি বন্টন করা। অর্থাৎ প্রথম আমি উৎপাদন করলাম, মনে করো আমি বেঞ্চ বানাইছি এরকম কিছু, ওই বেঞ্চটা আমি বিক্রি করলাম, বিক্রি করাকে বলা হচ্ছে বিনিময়। বিক্রি করার পর সেই টাকাটা নিয়ে আমার এই বেঞ্চটা যারা বানাইছে তাদেরকে টাকা দিলাম, যেটাকে বলা হবে বন্টন। তাহলে উৎপাদনে যেসব উপকরণ অবদান রাখে, ভূমি, শ্রম, মূলধন, তাদেরকে তাদের প্রাপ্য অংশ দেওয়াকে বা বুঝিয়ে দেওয়াকে আমরা কি বলছি? বন্টন বলছি। লাস্ট হচ্ছে ভোগ। ভোগ কি? কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলছি? ভোগ বলছি। তাহলে কোনো দ্রব্য উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, আর ভোগের মাধ্যমে কি হয়? উপযোগ নিঃশেষ হয়ে যায়। এই অংশটা একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। দেখো, একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে সেটা একটা আইনগত বা সেটা একটা কাঠামোগত ভিত্তি থাকে, আর সেটাকেই মূলত বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় তোমার উৎপাদনের কিছু উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকবে, কিছু উপকরণের উপর সরকারি মালিকানা থাকে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে মনে করে এই বিল্ডিং এর মালিক একজন ব্যক্তি, কিন্তু হচ্ছে বাংলাদেশ রেল, বাংলাদেশ বিদ্যুৎ, সেগুলোর মালিক হচ্ছে বাংলাদেশের সরকার। তাহলে কিছু সম্পদের মালিক ব্যক্তি মালিকানাধীন, কিছু সম্পদের মালিক হচ্ছে সরকারি মালিকানাধীন। সেটাকে আমরা বলে থাকি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এটা বাংলাদেশের ক্ষেত্রে। আবার কিছু আছে যেখানে ধনতান্ত্রিক আছে, কিছু সমাজতান্ত্রিক আছে। তো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মূলত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত ছিল আর কি। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা বাজার অর্থ ব্যবস্থা বলা হয় এটাকে। দুই নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা।
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে অবলিক দিয়ে যে নামগুলো আছে এগুলো মনে রাখার চেষ্টা করবা, কারণ পরীক্ষা অনেক সময় ধনতান্ত্রিক বলবে, অনেক সময় পুঁজিবাদী বলবে, তো তুমি কনফিউজ হয়ে যাবা। সেজন্য দুইটা মনে রাখতে হবে। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী একই কথা, আর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক কি একই কথা। এরপর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এই চারটা হচ্ছে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত আছে বা প্রচলিত হয়েছে। আচ্ছা, এরপর আসো আমরা একটা সম্পর্কে একটু আলোচনা করি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তি মালিকানা থাকবে, মানে সরকার কোন কিছুর মালিক হবে না, সবাই কি ব্যক্তি মালিকানাধীন সবকিছু থাকবে, সেইটাকেই বলা হয় যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যেমন একটা বিল্ডিং এর, এই বিল্ডিং এর মালিক একজন ব্যক্তি, একটা রাস্তা, সেই রাস্তার মালিক হচ্ছে একজন ব্যক্তি হবে, সেটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত এটা ইউরোপের সূত্রপাত হয় 1989 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিপ্লব হয়ে থাকে আর কি। পরীক্ষা আসতে পারে এটা সূত্রপাত কখন হয়, উত্তর হবে কোথায় হয়, উত্তর হবে ইউরোপে 1979 সালে, 89 সালে। এরপর আছে এটা বৈশিষ্ট্য যদি বলি, যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্যসমূহ কি, একটা বলছে সম্পদের ব্যক্তি মালিকানা, 2 নম্বর হচ্ছে সমাজের শ্রেণী বিভাজন, 3 নম্বর হচ্ছে অবাধ প্রতিযোগিতা, 4 নম্বর হচ্ছে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর অস্তিত্ব, 5 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, 6 নম্বর হচ্ছে একক উদ্যোগ, 7 নম্বর হচ্ছে ভোক্তা সার্বভৌমত্ব, ভোক্তার স্বাধীনতা, আয় বৈষম্য, মুনাফা অর্জন, শ্রমিক শোষণ, তারপর হচ্ছে আয় বন্টন অসমতা। অর্থাৎ এইটার ক্ষেত্রে, ধনতান্ত্রিক ক্ষেত্রে বা পুঁজিবাদী ক্ষেত্রে যারা ধনী তারা আরো ধনী হয়, যারা গরিব তারা আরো গরিব হয়ে যায়, উৎপাদন সকল উপকরণ ব্যক্তি মালিকানা থাকে, সমাজে বৈষম্য সৃষ্টি হয়ে যায় ধনী গরিবের মধ্যে, যারা ধনী তারা আরো ধনী হয়ে যায়, হ্যাঁ, অবাধ প্রতিযোগিতা দেখা দেয়, শ্রমিক শ্রেণী মালিক শ্রেণীর অস্তিত্ব এখানে কি হয়, সৃষ্টি হয়, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এখানে দামগুলো স্বয়ংক্রিয়ভাবে কি হয়, নির্ধারণ হয়, চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারণকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে যদি দাম নির্ধারণ হয় সেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সো এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের সাথে তুলনা করেছেন। অর্থাৎ এখানে দাম যে নির্ধারণ হবে সেটা কারোর উপর কোনো হাত নাই, সেটা একটা অদৃশ্য হাত দ্বারা এটা হয়ে থাকে, যেটা বলা হয় ইনভিজিবল হ্যান্ড। কেমন এই ধরনের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও আছে, তবে সেক্ষেত্রে অনেক সময় সরকার হস্তক্ষেপ করতে পারে বা সরকার হস্তক্ষেপ করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় অনেক বেশি, চাহিদা বাড়ার কারণে, তখন সরকার কিন্তু লাগাম দিয়ে দেয়। সরকার বলে যে এই দ্রব্য এত টাকার উপর বিক্রি করা যাবে না। আবার দেখা যায় যে খোলা বাজারে কি করে, ওই দ্রব্যগুলো বিক্রি করে, যেমন খোলা বাজারে ন্যায্য পণ্য বিক্রি, ট্রাকে করে বিক্রি করে, তোমরা দেখছো না, এরকম বিক্রি করে যাতে লোকাল মার্কেটে কি হয়ে যায়, দাম মানে চাহিদা কমে যায়। সেজন্য খোলা কি করে, যে তোমার ট্রাকে করে বিক্রি করে ন্যায্য মূল্যে, কে, সরকার। তো এগুলো কি কন্ট্রোল করতেছে, মিশ্রের মধ্যে কন্ট্রোল করে। তো তাই পরীক্ষা যদি আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, উত্তর বলবা ধনতান্ত্রিক। কারণ মিশ্রের মধ্যে থাকলেও অনেক সময় মিশ্রের মধ্যে সরকার হস্তক্ষেপ করে, সেজন্য বলতেছি। আচ্ছা, বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এগুলো একটু মনে রাখবা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। এরপর হচ্ছে এটার মাধ্যমে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমরা কিভাবে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কাজ উৎপাদন করবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে ব্যক্তিরা করে থাকে, কারো কোনো হস্তক্ষেপ থাকে না, এটা মনে রাখবা। এরপর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কি, যে অর্থনৈতিক ব্যবস্থায় সকল সম্পদের মালিক থাকে সরকারি মালিকানাধীন, যে অর্থ ব্যবস্থায় সকল সম্পদের মালিক থাকে কি বলো, সরকারি মালিকানাধীন, কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো কি থাকে না, সম্পদ থাকে না, সেটাকে আমরা বলি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? তো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কোথায় সূত্রপাত হয়, এটা হচ্ছে রাশিয়াতে 1917 সালে জারতন্ত্রের পতনের মাধ্যমে। হ্যাঁ, জারতন্ত্র এখানে লেখা আছে, একটু পড়ে দেখিও, গুরুত্বপূর্ণ। তারপর আসো, তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে সেটা আমরা বুঝলাম, যেখানে সকল সম্পদের মালিক থাকে সরকারি মালিকানাধীন। আর এটা বৈশিষ্ট্য যদি বলি, বৈশিষ্ট্য হচ্ছে সম্পদে রাষ্ট্রীয় মালিকানা থাকে, তারপর হচ্ছে সরকারি নির্দেশনা থাকে, সরকারি নির্দেশনায় সবকিছু পরিচালিত হয়, অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত দেখা যায় এখানে, সম্পদের সুষম বন্টন হয়, শ্রমিক শোষণ নেই, সুষম উন্নয়ন হয়, বেকারত্বের অনুপস্থিত, মুদ্রাস্ফীতির অনুপস্থিত, চাহিদার উপর নিয়ন্ত্রণ। তাহলে এগুলো সবগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আমরা কি বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। ওকে, এরপর আসো, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করবো, উত্তর হচ্ছে সেখানে সবকিছু সরকারিভাবে করা হবে, কোনটা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কাজ উৎপাদন করবে, সবকিছু সরকার বলে দিবে, সে অনুযায়ী করা হবে। ব্যক্তি কোনো কি থাকবে না এখানে, ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুর হিসাব থাকবে না। সিকিউর সলভ করেন সেখানে বোঝা দিলে হবে। আচ্ছা, বুঝতে পারছি তোমাদের কথা। আমি জাস্ট টপিকটা বলে দিচ্ছি, যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেই টপিকটা আমি তোমাদেরকে ধরে দিচ্ছি আর কি, বুঝছো? তারপর আসলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আসলে যে কোনো সিকে তুমি আনসার করতে পারবে যদি টপিক তোমার ক্লিয়ার থাকে, না হলে তুমি যেটা পড়তেছো ওইটাই তুমি সলভ করতে পারবা, আরেকটা দিলে তুমি কনফিউজ হয়ে যাবে যে আসলে এটা কোনটা হবে। ঠিক আছে?
তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিক্সড ইকোনমি হচ্ছে যেখানে কিছু সম্পদের মালিক থাকবে ব্যক্তি মালিক, কিছু সম্পদের মালিক থাকবে সরকারি মালিক, সেটাকে আমরা বলি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারো বাংলাদেশ একটা মিশ্র অর্থনৈতিক দেশ, যেখানে কিছু সম্পদের মালিক হচ্ছে সরকার, কিছু সম্পদের মালিক কি বেসরকারিভাবে রয়েছে, এটাকে আমরা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি আমরা বলে থাকি। আচ্ছা, এরপর গেল এরপর অবস্থায় এটার বৈশিষ্ট্য যদি বলি, একটা হচ্ছে সম্পদের ব্যক্তিগত বা সরকারি মালিকানা, 2 নম্বর হচ্ছে সরকারি বেসরকারি বিনিয়োগ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, প্রতিযোগিতা, শ্রমিকের স্বার্থ রক্ষা, মুদ্রাস্ফীতির অনুপস্থিত, ভোক্তাদের সর্বমুক্ত অর্থনৈতিক স্বাধীনতা বা মুনাফা। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বৈশিষ্ট্য বলতেছি আমরা আর কি। হ্যাঁ, ইকোনমি এর বৈশিষ্ট্য মানে সমাজতান্ত্রিক মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। দেখো এখানে কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আছে, তবে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মধ্যে অনেক সময় সরকার হস্তক্ষেপ করে থাকে। সেজন্য পরীক্ষা যদি আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, উত্তর কি বলবা? ধনতান্ত্রিক বলতে হবে। কেমন? ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, গেল। আর মিশ্রের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করবো, কিছু হচ্ছে এখানে কিছু মানে ডিমান্ড এবং সাপ্লাই মাধ্যমে হয়, তবে অনেক ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে কিছু সেন্সিটিভ ক্ষেত্রে। এরপরে ইসলামিক অর্থ ব্যবস্থা, যেগুলো ইসলামী শরিয়া বিধিবিধানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সেটাকে আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা বলে থাকি। আর ইসলামী শরিয়া উৎস হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলোর মাধ্যমে ইসলামী অর্থ ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আর বৈশিষ্ট্য হচ্ছে এখানে 5টি মূলনীতি আছে। সম্পদের মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ, মানুষ তার প্রতিনিধি হিসেবে কি হতে জাস্ট কাজ করে থাকে। সম্পদ উপার্জন, উৎপাদন, ভোগের হালাল হারামের পার্থক্য রয়েছে। জাকাত, ওসর, যে ইত্যাদি ব্যবস্থা প্রবর্তন আছে। উত্তরাধিকার আইন বাস্তবায়ন, সুদ, ঘুষ, শোষণ, মজুতদারি, জুলুম প্রভৃতি রহিতকরণ। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আমরা মূলনীতি বলতেছি। আর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী শরিয়া, হালাল হারামের বিধান, তারপর হচ্ছে শ্রমনীতি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা, সুদমুক্ত অর্থ ব্যবস্থা, অপচয় বিলাসের সমর্থন নেই। জাকাতের পরিমাণ হচ্ছে 2.5%, সম্পদের টোটাল সম্পদের 2.5% তোমাকে জাকাত দিতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ইসলামী শরিয়া মোতাবেক কিভাবে তুমি অর্থনৈতিক সমস্যার সমাধান করবা। অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা, কি উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কাজ উৎপাদন করা হবে, সেই সমস্যার সমাধান করা হবে ইসলামী শরিয়া অনুযায়ী। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, আমি অলরেডি বলে ফেলছি। লাস্ট টপিক হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামাজিক অর্থনীতি। অর্থনৈতিক বিষয়গুলোকে যখন আমরা ক্ষুদ্রভাবে ছোটভাবে বিশ্লেষণ করি, সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর সামাজিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো যখন আমরা সামগ্রিকভাবে আলোচনা করি, ক্ষুদ্রভাবে আলোচনা না করে, সেটাকে আমরা বলি সামষ্টিক অর্থনীতি। কথা বোঝা গেছে? তো ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তোমার দেখা যাবে তোমার হচ্ছে একজন ব্যক্তির আয়, এক চাহিদা, ভোগ, এগুলো কাউন্ট করা হবে। আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আমরা বলবো যে যেখানে তোমার কি যে অর্থনৈতিক বিষয়গুলো সামগ্রিকভাবে আলোচনা করা হবে, সেটাকে আমরা সামষ্টিক অর্থনীতি বলতেছি। ওকে, তাহলে ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো মানে হচ্ছে যেটাকে মাইক্রোস থেকে এসেছে, গ্রিক শব্দ, এটাও সেম। আর মাইক্রো শব্দ এসেছে মাইক্রোস থেকে, মনে রাখবা এই সি এর জায়গায় কে হবে, ও এর পরে কি হবে, একটা এস হবে, এটা মনে রাখতে ভালো হবে। এখানেও সেম কি সি এর জায়গায় কে, ও এর পরে একটা কি এস হবে, মাইক্রোস থেকে। ওকে, তাহলে বেশি অর্থনৈতিক সমস্যা কাকে বলে, এতটুকু পর্যন্ত। এই চ্যাপ্টারটা আমাদের এইটুকুই কমপ্লিট। ঠিক আছে, তো কেমন লাগতেছে তোমাদের ক্লাস? ঠিক আছে, নাকি অন্যভাবে পড়াবো? কেউ পড়াবো? তোমরা অনেকে বলতেছে স্যার সিকিউ পড়ায় দেন শুধু। শোনো, সিকিউ পড়া দেওয়ার জন্য তোমাদের আমি ক্লাস রাখছি যে সিকিউ কেউ করবে। এখন আমি তোমাদেরকে বেসিক থেকে সিকিউ সব কিছু আনসার করা মোটামুটি দেখা দিচ্ছি। তো এরপরে যেটা আমরা লাস্ট যেদিন পরীক্ষার আগের দিন, সেদিন তোমাদেরকে আমি দেখা দিব একজ্যাক্টলি যেভাবে পরীক্ষা আসবে, যেটা বলছি সেটাই আসবে পরীক্ষায়। এখন যেগুলো বলতেছি এগুলো পরীক্ষা আসবে, তবে এখন মোটামুটি সবকিছু একটা কি দিচ্ছি, মোটামুটি একটা ধারণা দিচ্ছি সবকিছু। ঠিক আছে, এভাবে পড়াবো? আরে এমসিকিউ তোমাদেরকে আমি ওয়ান শট ক্লাস দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে আবার আমি অ্যাড করে দিব, আবার ওয়ান শট ক্লাসটা আমি তোমাদেরকে এই ফেসবুকে আমি কি করে দিব, আপলোড করে দিব। ইউটিউবে সবগুলো ক্লাসকে একত্র করে একটা আমি তোমাদেরকে ওয়ান শট ক্লাস দিয়ে দিব, সবগুলো মিলে একটা ওয়ান শট ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, মেইন টপিকগুলো বোঝায় পড়াচ্ছি, সমস্যা নেই। শোনো, এরপর আসি আমরা পড়বো এখন দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা একটু আলোচনা করি, চলো। তো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার আর কি।
সেকেন্ড চ্যাপ্টারটা খুবই অনেক বড় একটা অধ্যায়, তোমরা সবাই জানো, এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের বেসিক থেকে সবকিছু আলোচনা করা হয়েছে। এবং এই চ্যাপ্টারটা তোমাদের এই চ্যাপ্টার থেকে মিনিমাম তোমাদের কয়টা প্রশ্ন, মিনিমাম তোমাদের 2টা প্রশ্ন তো আসবেই, 3টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ প্রথম পত্রের এই সেকেন্ড চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তা আমি একটু তোমাদেরকে আগে লিখে দিই যে এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। হ্যাঁ, একটু তোমাদেরকে লিখে দিই আগে কোন কোন জায়গাটা তোমরা ভালো করে দেখবা। ওকে, চ্যাপ্টার 3 অধ্যায় 3। তাহলে অধ্যায় 3 থেকে আমাদের যেই জায়গা ভালো করে দেখতে হবে পরীক্ষা প্রশ্ন আসার মতো, তাহলে আমরা বলবো অধ্যায় 2। অধ্যায় 2 এখান থেকে কি প্রশ্ন আসবে? এক নম্বর হচ্ছে আমাদের উপযোগ থেকে একটা প্রশ্ন থাকবে, উপযোগ, ঠিক আছে, এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকবেই। 2 নম্বর আমাদের যেখান থেকে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে চাহিদা ও যোগান, এটার বেসিক থেকে। হ্যাঁ, যেমন চাহিদা ও যোগান রেখা, ঠিক আছে, মানে সমীকরণ থেকে রেখা অঙ্কন করা বা সূচি থেকে রেখা অঙ্কন করা, ঠিক আছে, বা চাহিদা বিধি ব্যতিক্রম যোগান বিধি ব্যতিক্রম, এখানে মানে বেসিক চাহিদা এবং যোগানের বেসিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। চাহিদা ও যোগানের সাধারণ প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্ন আসতে পারে ভারসাম্য থেকে, ভারসাম্য থেকে প্রশ্ন আসবে, সেটা চিত্রের মাধ্যমে হোক বা সমীকরণের মাধ্যমে হোক। 4 নম্বর আমাদের যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন আসবে, স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন আসবে। শোনো, এটা থেকে কম্পালসারি পরীক্ষা আসবেই, এবং এই দুইটার মধ্যে হয়তো সাধারণ কোশ্চেনটা আসতে পারে অথবা ভারসাম্যের কোশ্চেনটা আসতে পারে, এটা নিয়ে কনফিউজ, তবে এই দুটো আসবেই। উপযোগ থেকে এবং স্থিতিস্থাপকতা থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে, উপযোগ থেকে এবং স্থিতিস্থাপকতা থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে। বুঝতে পারছি আমরা? ওকে, চলো আমরা পড়ি। এবার আমরা একটা করে পড়ি। উপযোগ থেকে পরীক্ষায় মূলত একটা সূচি থাকে, সূচি থেকে পরীক্ষা বলে যে এখান থেকে তুমি মোট উপযোগ প্রাণজ উপযোগ কি করো, নির্ণয় করো, ঠিক আছে। আমি ওইটাই তোমাদেরকে দেখা দিচ্ছি কেমন করতে হয়। তো পরীক্ষায় একটা সূচি দেওয়া থাকে, বুঝছো, পরীক্ষায় একটা সূচি দেওয়া থাকে যেখানে মূলত ভোগের পরিমাণ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ লেখা থাকবে, বা একটা লেখা থাকবে, অপরটা তোমাকে বের করতে হবে। এখানে থাকবে ভোগের পরিমাণ, উপযোগ থেকে বলতেছে, হ্যাঁ, ভোগের বেসিকটা আমি বলে দিব একটু পর, আগে আমরা মূলটা পড়ে ফেলি। ভোগের পরিমাণ মানে কীভাবে প্রশ্ন আসবে সেটা একটু বলে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বেসিকটা দেখা দিব জাস্ট কিছু। তাহলে ভোগের পরিমাণকে আমরা বলি কিউ, কোয়ান্টিটি। তারপর এখানে লিখবা মোট উপযোগ, মোট উপযোগ যেটাকে আমরা বলি টিইউ। তারপর হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ যেটাকে আমরা বলি এমইউ, বুঝছো। তাহলে মোট উপযোগকে আমরা বলি টিইউ, প্রান্তিক উপযোগকে আমরা কি বলি, এমই বলে থাকি। আচ্ছা, দেখো ভোগের পরিমাণ আছে 1 2 3 4, হ্যাঁ, তারপর হচ্ছে 5 6 7, মনে করে এভাবে দিলাম আমরা 5 6 7। আর মোট উপযোগ আছে, মনে করো পরীক্ষায় মোট উপযোগ দেওয়া ছিল 10, তারপর হচ্ছে 18 24 28 30 30 28, মনে করো এগুলো পরীক্ষা দেওয়া আছে মোট উপযোগগুলো। এবার আমরা প্রান্তিক উপযোগগুলো বের করব। মোট উপযোগ পরীক্ষা দেওয়া আছে, আমরা কি বের করব, প্রান্তিক উপযোগগুলো নির্ণয় করব, ঠিক আছে। চলো আমরা কিভাবে করতে পারি প্রান্তিক উপযোগগুলো। প্রথমে একটা ক্ষেত্রে যেটাই মোট উপযোগ সেটাকে লিখবা, প্রান্তিক উপযোগ লিখবা। আবার বলছি, একটা দ্রব্যভোগের ক্ষেত্রে যেটাই মোট উপযোগ সেটাকে লিখবা, প্রান্তিক উপযোগ লিখবা। তারপর 1 থেকে 2টা দ্রব্যভোগ করলে মোট উপযোগের পার্থক্য লিখবা, অর্থাৎ 18 থেকে 10 বিয়োগ করলে তোর হবে 8, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এইভাবে করবা, আমি যেভাবে করি সেভাবে। একটা ক্ষেত্রে যেটাই মোট সেটা প্রান্তিক লিখবা, তারপর মোটের পার্থক্য লিখবা। 18 থেকে 10 বিয়োগ করলে হবে 8, তবে উপর থেকে নিচটা বিয়োগ করবা না, অলওয়েজ নিচ থেকে উপরটা বিয়োগ করবা। 24 থেকে 18 বিয়োগ করলে হবে 6, এটাই প্রান্তিক উপযোগ। 28 থেকে 24 বিয়োগ করলে 4, 30 থেকে 28 বিয়োগ করলে হবে, 30 থেকে 28 বিয়োগ করলে হবে কত, তোমার হচ্ছে 2। আর 30 থেকে 30 বিয়োগ করলে হবে 0, এন্ড 28 থেকে 30 বিয়োগ করতে হবে, উপরে 30 থেকে 28 বিয়োগ করা যাবে না, কেমন, পরিবর্তিত মান থেকে প্রাথমিক বিয়োগ করতে হবে। 28 থেকে 30 বিয়োগ করলে হবে -2। এগুলো হচ্ছে প্রান্তিক উপযোগ। কি উপযোগ বলো তো, প্রান্তিক উপযোগ। এবার আসো, এবার আমরা মোট উপযোগগুলো কি করব, এবার আমরা মোট উপযোগগুলো বের করবো। মনে করো পরীক্ষা প্রান্তিক দেওয়া আছে, মোটগুলো বের করতে বলছে, তখন কেমনে করবা সেটা করতে পারবা তো। মনে করো পরীক্ষা প্রান্তিকগুলো দেওয়া আছে, হ্যাঁ, মোটটা কেমনে করবা দেখো।
একটা খাতে যেটাই মোট সেটাকে লিখবা, সরি যেটাই প্রান্তিক সেটাই মোট লিখে দিবা আগের মতোই, মানে এটার শুরুটার মতোই। তারপরে কীভাবে করবো দেখো, এখন মোট করতেছো, মোট করার ক্ষেত্রে এর আগের মোটের সাথে ওইটার প্রান্তিকটা যোগ করে দিবা। এর আগের মোট হচ্ছে 10, তার সাথে 8 যোগ করলে হবে 18, 18 সাথে 6 যোগ করলে হবে 24, 24 সাথে 4 যোগ করলে হবে 28, 28 সাথে 2 যোগ করলে হবে 30, 30 সাথে 0 যোগ করলে হবে 30, 30 সাথে -2 যোগ করলে কত হবে 28 হবে। এই যে হয়ে গেছে। পারবো? তাহলে মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট আশা করি বের করতে পারবো। এবার আসো পরীক্ষা যেটা বলে এখান থেকে মোট উপযোগ রেখা আঁকো, টিইউ রেখা আঁকো। তাহলে কেমনে করবা করে দিচ্ছি, দেখো নিচের দিকে ধরবা ভোগের পরিমাণ, ভোগের পরিমাণ হচ্ছে যেটাকে আমরা বলি কিউ, আর উপর দিকে থাকবে টিইউ মানে মোট উপযোগ, এইভাবে ধরবা। হ্যাঁ, ভোগের পরিমাণ আছে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে ভোগের পরিমাণ হবে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ভোগের পরিমাণ। ভোগের পরিমাণ 1 থেকে 7 পর্যন্ত। আর টিইউ মোট উপযোগ হচ্ছে এখানে সর্বোচ্চ 10, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 30। ভোগের পরিমাণ 1 থেকে 7 আর মোট উপযোগ হচ্ছে সর্বনিম্ন 10, সর্বোচ্চ কত 30। তাহলে আমরা 5 করে ধরি, তাহলে আনসার হবে 5 10 15 20 25 30। ঠিক আছে, আমরা 5 করে ধরি, তাহলে 5 10 15 20 25 30। এবার আসো, এবার আমরা একটা করে বের করবো। প্রথমে 1 এর সাথে 10 এর সম্পর্ক, এই 1 এর সাথে 10 প্রথমে দিতে হবে এখানে, তারপর হবে 2 এর সাথে 18 এর সম্পর্ক, এই 2 এর সাথে 18 এটা হচ্ছে এই বরাবর এটা, তারপরে 3 এর সাথে 24 এর সম্পর্ক, এই 3 এর সাথে 24, 24 মানে এই বরাবর, তারপরে 4 এর সাথে 28 এর সম্পর্ক, এই 4 এর সাথে আবার 28, 28 মানে হচ্ছে এই বরাবর। এরপর আসো 5 এর সাথে 30 এর সম্পর্ক, এই 5 এর সাথে 30, তারপরে 6 এর সাথে আবার 30, 6 এর সাথে আবার 30, এটাকে বর্ধিত করে 6 এর সাথে 30, তারপরে 7 এর সাথে আবার 28, 7 এর সাথে আবার কত 28, তার মানে এই 7 এর সাথে 28 মানে একটু নিচে এই জায়গায়। এবার সবগুলো আমরা যোগ করে দিচ্ছি, এই 0 থেকে শুরু করে এগুলো সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি রেখা, টিইউ মানে টোটাল ইউটিলিটি রেখা। ঠিক আছে, টিইউ রেখা। পারবো? এটা আঁকলেই হবে না, পরীক্ষা বলতে হবে কেমনে আঁকছো, ব্যাখ্যা করতে হবে। চিত্রের ভূমি অঙ্কে উৎপাদন পরিমাণ ভোগের পরিমাণ উপর দিকে মোট যোগ ধরে টিইউ রেখা অঙ্কন করা হলো, যেগুলো আমরা দেখতে পাই। ভোগের পরিমাণ 1 হলে মোট যোগ হচ্ছে 10, 2 3 4 5 6 7 হলে মোট যোগ 10 যথাক্রমে 18 24 28 30 30 28, এবং সে প্রাপ্তিগুলো যোগ করলে আমরা কি পাবো, যে মোট উপযোগ আমরা পাচ্ছি, যেটা দিতে পারছি প্রথম উদ্যোগ নিম্নগামী হয়। আচ্ছা, এরপর আসো প্রান্তিক উপযোগ নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে ভোগের পরিমাণ 1 হলে প্রান্তিক 10। আচ্ছা, প্রান্তিক রেখা আঁকবো। আচ্ছা, একটু বলে ফেলি, পরীক্ষায় যদি এভাবে বলে যে মোট উপযোগ রেখা আঁকো বা প্রান্তিক রেখা আঁকো আলাদা করে, তখন তুমি আলাদা করে আঁকবা, প্রান্তিক রেখাটা আলাদা করে আঁকতে হবে। কিন্তু যদি বলে মোট ও প্রান্তিকের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো চিত্র অঙ্কন করে, তখন তোমাকে দুইটা একই চিত্রের মধ্যে আঁকতে হবে। আচ্ছা, আগে একটু আলাদা দেখাই দিই, তারপর একসাথে দেখা দিচ্ছি। আলাদা হচ্ছে এখানে ভোগের পরিমাণ আমাদের আছে, ভোগের পরিমাণ উপর দিকে থাকবে আমাদের এমইউ, হ্যাঁ, মার্জিনাল ইউটিলিটি। ভোগের পরিমাণ আছে 1 থেকে 7 পর্যন্ত ভোগের পরিমাণ, 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে ভোগের পরিমাণ, 1 2 3 4 5 6 7 ভোগের পরিমাণ। আর এমইউ হচ্ছে প্রান্তিক হচ্ছে সর্বনিম্ন -2 একটা আছে, সর্বোচ্চ 10 পর্যন্ত আছে। আচ্ছা, আমরা -2টা পরতে রাখি 0 থেকে 10, তাহলে 2 করে ধরে আমরা এখানে, তাহলে 2 4 6 8 10, 2 4 6 8 10, ঠিক আছে, এইভাবে ধরলাম। আর এমইউটা হচ্ছে 0 থেকে নিচে দিয়ে ভর্তি করলে এমইউটা হবে, যদি নিচে দিয়ে নামাই দিই সেটা হচ্ছে -2, হ্যাঁ, নিচে দিয়ে নামলে সেটা কি হবে -2 হবে। তাহলে উপর দিয়ে যত মানে পার্থক্য ধরছো নিচে দিকে সেম পরিমাণ পার্থক্য ধরতে হবে। হ্যাঁ, তাহলে চলো করি আমরা 1 এর সাথে 10, প্রথমে দিতে হবে 1 এর সাথে 10, প্রথমে দিতে হবে এখানে 1 এর সাথে 10, তারপর হবে 2 এর সাথে 8, এই 2 এর সাথে হবে 8, 2 এর সাথে 8 এটা, তারপর হবে 3 এর সাথে 6, 3 এর সাথে 6, 4 এর সাথে 4, 5 এর সাথে 2, তারপর 6 এর সাথে 0,
6 সাথে 0, 7 সাথে হবে -2, -2। এবার সবগুলো বিন্দু যোগ করে দাও। এটা হচ্ছে কি রেখা বলো তো? এমইউ রেখা। এটা কি রেখা বলো? এমইউ রেখা আমরা বলে থাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে দুইটা যদি একসাথে মানে একসাথে না বলে, জাস্ট একটার সাথে একটা পার্থক্য বা টিআবে এমইউ রেখা অঙ্কন করে সম্পর্ক ব্যাখ্যা করে, এটা যদি না বলে তখন আলাদা করে লিখবা। কিন্তু যদি একসাথে বলে যে টিআবে এমইউ রেখা অঙ্কন করে সম্পর্ক ব্যাখ্যা করো, তখন কিন্তু একসাথে আঁকতে হবে, তখন কিন্তু তোমাকে একসাথেই কি করতে হবে? করতে হবে। তো কেমনে করবে সেটা? তখন একসাথে কেমনে করবো? চলো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি একসাথে কেমনে করবা। এই চিত্রটা আমরা এখানেই আঁকবো, একসাথে আঁকবো। কেমনে করবা দেখো, আমরা এটাকে নিজেদের বর্ধিত করি এবং নিজেদের বর্ধিত করে উপরে যতটুকু দূরত্ব মেনটেন করছে সেম দূরত্ব এখানে মেনটেন করতে হবে, -5 লিখতে হবে এভাবে করে। উপরে দূরত্ব মেনটেন করে এখানে -5 দাও, উপরে পার্থক্য সেম রাখতে হবে, হ্যাঁ। তারপর -10 এভাবে দেবে, এখানে -2 আছে বলতে -2 লিখে দিতে পারবা না, ওকে। এখানে যেভাবে গেছে সেম ভাবে আসতে হবে। চলো 1 সাথে 10 প্রথম বিন্দু, 1 সাথে 10 প্রথম বিন্দু হচ্ছে এখানে। তারপর 2 এর সাথে হবে 8, এই 2 এর সাথে হবে 8, 8 মানে এই বরাবর। তারপর 3 এর সাথে হবে 6, এই 3 এর সাথে হবে 6। দেন 4 এর সাথে হবে 4 এর সাথে 4, 5 এর সাথে হবে 2, তারপর 6 এর সাথে হবে 0, এই 6 এর সাথে 0, 7 এর সাথে হবে -2, এই সাথে সাথে হবে -2, -2 মানে হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে -2। এবার সবগুলো আমরা একটু যোগ করে দিই এই বরাবর। এটা হচ্ছে এমইউ রেখা। এটা কি রেখা বলো তো? এমইউ রেখা আমরা বলতে পারি, ওকে। হয়েছে? তাহলে টি এবং এম এর মধ্যে সম্পর্ক করবা, কি সম্পর্ক? সেটা হচ্ছে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় সর্বোচ্চ হওয়ার আগ পর্যন্ত, এটা বলা হয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। মানে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু প্রতিবার ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে, যেমন প্রথমে 10 বৃদ্ধি, তারপর 8 বৃদ্ধি, তারপর 6 বৃদ্ধি, 4 বৃদ্ধি, 2 বৃদ্ধি, 0 বৃদ্ধি। তাহলে বৃদ্ধি পাচ্ছে কিন্তু বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে, এটা বলা হয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে মোট উপযোগ, তারপর হ্রাস পায় মানে নিম্নগামী হয়। আর প্রান্তীয় উপযোগ ক্রমান্বয়ে কি পায়? হ্রাস পায়। প্রান্তীয় উপযোগ ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এবার আমরা যদি বলি যে টিও যদি সর্বোচ্চ হয়, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ 0 হয়। এই মোট উপযোগ যদি সর্বোচ্চ হয় তখন প্রান্তীয় উপযোগ হয় কত? এই যে মোট উপযোগ সর্বোচ্চ হলে এখানে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ কত হয়? 0 হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ 0 হয়। পরীক্ষা অনেকবার অসংখ্যবার এসেছে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তীয় উপযোগ 0 হয়, অথবা এভাবে বলতে পারো প্রান্তীয় উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। আরেকটা প্রশ্ন আসে যে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ হ্রাস পায়, অথবা মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হয় বলতো? ঋণাত্মক হয়। মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক কি হয়? ঋণাত্মক হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এবার তাহলে এটা আমরা করে ফেলেছি এমইউ রেখা, এই আর কি, ওকে। তাহলে প্রথম যে কোশ্চেন থেকে পরীক্ষা প্রশ্ন আসে সেটা আমরা আশা করি বুঝতে পারছি যে টিইউ এবং এমইউ, অর্থাৎ আমাদের মোট উপযোগ থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে মোট উপযোগ প্রান্তীয় উপযোগ থেকে। তো আমি একটু তোমাদেরকে টপিকটা দেখাই দিই, ঠিক আছে? পরীক্ষা এখানে যে আমাদের শিটে আছে বা আমাদের যে পিডিএফ আছে সেখানে একটু দেখাই দিই, ওকে। আমরা একটু এখানে দেখা দিই। তো এখানে কি আছে? যে ভোগ দেওয়া আছে, ওকে। ভোগ কাকে বলে? আমরা অলরেডি বলে ফেলেছি, উপযোগ নিশ্চয় করা হয় ভোগ বলে। ভোক্তা হচ্ছে যে ভোগ করে সে, উৎপাদন হচ্ছে প্রকৃতিগত গুণ, সে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদন রূপগত গুণগত চেঞ্জের মাধ্যমে উৎপাদন করে থাকি। আর উৎপাদক হচ্ছে যে উৎপাদন করে তাকে আমরা উৎপাদন বলি। আর এখানে মূলত ভোক্তার আচরণ কি? ভোক্তা হচ্ছে সবসময় চাই কম খরচে বেশি উপযোগ পেতে। কম খরচে বেশি উপযোগ পাওয়ার জন্য সে চাই যে যখন কোনো একটা দ্রব্যের দাম বাড়ে তখন সে কম চাহিদা করে, দাম যখন কমে যায় তখন বেশি চাহিদা করে। এখান থেকে মূলত ভোক্তার চাহিদা থেকে মূলত চাহিদা তত্ত্বটা সৃষ্টি হয়েছে। আর উৎপাদকের আচরণ থেকে যোগান তত্ত্বের সৃষ্টি হয়েছে, কারণ উৎপাদক সবসময় চায় বেশি দাম বিক্রি করতে। দাম যখন বৃদ্ধি পায় তখন সে বেশি বিক্রি করতে চায়, দাম যখন কমে যায় তখন সে কম বিক্রি করতে চায়, মানে যোগান কমে যায়। সেখান থেকে মূলত এই উৎপাদকের আচরণ থেকে যোগান তত্ত্বটা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, মানে চ্যাপ্টারটা করতে আসছে আর কি। তো এখানে মূলত উৎপাদন বিনিময় বন্টন মানে ভোগ ভোক্তা উৎপাদন উৎপাদক সব জায়গায় একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপযোগ, কেমন? তাই এই চ্যাপ্টারটা প্রথম আমাদের উপযোগ নিয়ে শুরু করতে হয়, তারপর আমরা চাহিদা যোগানের কথা বলি। তো উপযোগ কি? উপযোগ মানে হচ্ছে কোনো দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলি? উপযোগ বলে থাকি, বুঝে গেছে? তো উপযোগটাকে এভাবে লিখছে, তো এখানে একটু পড়ে নিবা, এখানে যা আছে পড়ে নিও, বেশি গুরুত্বপূর্ণ না। উপযোগটা মূলত প্রধানত মানে দুই ভাগের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগ, দুই নম্বর হচ্ছে পর্যায়গত বা পর্যায়বাচক উপযোগ। হ্যাঁ, তাহলে উপযোগকে আমরা দুটো দৃষ্টিকোণ বলতে পারি, একটা হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগ, দুই নম্বর হচ্ছে পর্যায়বাচক বা পর্যায়গত উপযোগ। প্রথম কথা বলি সংখ্যাবাচক বা সংখ্যাগত উপযোগ কি? সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগ হচ্ছে 1 2 3 4 সেগুলো, আর পর্যায়বাচক মানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়গুলো হচ্ছে পর্যায়বাচক।
মূলত যখন আমি বলি যে একটা তুমি আপেল খাইছো, খাওয়ার পর তোমার যে সময় তোমার কেমন ভালো লাগছে, তুমি বলছো আমার 10 ইউটিল ভালো লাগছে বা 10 টাকার পরিমাণ ভালো লাগছে, সেটা হচ্ছে সংগতবোচক। কিন্তু তুমি বলতেছো আমার ফার্স্ট ক্লাস ভালো লাগছে, থার্ড ক্লাস ভালো লাগছে, এটা হচ্ছে পর্যায়গতবোচক। হ্যাঁ, আর সংগতবোচকের প্রবক্তা, সংগতবোচক সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা প্রদান করেন অধ্যাপক আলফ্রেড মার্শাল। পরীক্ষা আসতে পারে সংখ্যাগতবোচকের প্রবক্তাকে, উত্তর বলবা অধ্যাপক আলফ্রেড মার্শাল। পরীক্ষা আসতে পারে পর্যায়গতবোচকের প্রবক্তাকে, বলবা জে.আর. হিগস, আর.জি.ডি. অ্যালেন। এটা পরীক্ষা বেশি আসে, জে.আর. হিগসটা পরীক্ষা বেশি আসে, আর.জি.ডি. অ্যালেন ওইটা হচ্ছে পর্যায়গতবোচক সম্পর্কে তারা সবচেয়ে বেশি অবদান রেখে থাকেন বা সবচেয়ে বেশি তারা কাজ করেছেন আর কি। ওকে, এরপর আসো, এরপর বলেছে সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের বিভিন্ন ধারণা। দেখো আমরা এখন সংখ্যাগত বা সংখ্যাবাচক উপযোগের বিভিন্ন ধারণা নিয়ে কথা বলবো, অর্থাৎ পর্যায়গত উপযোগ নিয়ে আর কোনো কথা না, এখন সংখ্যাবাচক উপযোগ নিয়ে কথা। এর মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে মোট উপযোগ, তারপর হচ্ছে গড় উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আরেকটা আছে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ, যেটা বেশি গুরুত্বপূর্ণ না। তা আমি অলরেডি বলে ফেলছি তোমাদেরকে, মোট উপযোগ মানে হচ্ছে আমি কোন একটা দ্রব্য থেকে একটা উপযোগ পাইছি, আর দ্রব্য থেকে আটটা উপযোগ পাইছি, এগুলো যোগ করে করে যেটা সমষ্টি করে যেটা পাই সেটা হচ্ছে মোট উপযোগ মূলত। ঠিক আছে, তিনটা ভোগ করছো তুমি, সবগুলো প্রান্তিকগুলো যোগ করলে মোট উপযোগ ইয়া পাবা। এবার হচ্ছে গড় উপযোগ বা অ্যাভারেজ ইউটিলিটি। অ্যাভারেজ ইউটিলিটি বা এইউ আমরা কেমনে পাবো? অ্যাভারেজ ইউটিলিটি মানে হচ্ছে গড় উপযোগ, এটা কেমনে পাবো? মোট উপযোগকে টোটাল ইউটিলিটিকে তুমি যদি ভোগের পরিমাণ দিয়ে ভাগ করে দাও, গড় উপযোগ তুমি পেয়ে যাবে। আমি যদি বলি তুমি 5 ভোগ করছো, 50 উপযোগ পাইছো, তাহলে 50 ডিভাইডেড বাই 5 উত্তর হচ্ছে 10, এটা হচ্ছে গড় উপযোগ আমরা বলবো। ঠিক আছে, ওকে। এরপর আসো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি? আমরা এই যে সূচিটা একটু আগে করে দেখাইছিলাম তোমাদেরকে, মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ বের করতে বলছে। একটা ক্ষেত্রে যেটা মোট সেটা প্রান্তিক লিখবা, তারপর মোটের পার্থক্য লিখলেই হয়ে যাবে, বুঝছো? তো যদিও এখানে সেভাবে লেখা নাই, মানে আমাদের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, হ্যাঁ, তার অনুপাতকে, মানে এই দুইটার অনুপাতকে আমরা কি বলি? প্রান্তিক উপযোগ বলি। সূত্র হচ্ছে, আমরা যদি বলি এমইউ সূত্র হচ্ছে ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তনকে মোট ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে মোট উপযোগের পরিবর্তনকে মোট ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? প্রান্তিক উপযোগ আমরা পেতে পারি। ওকে, এটা গেল। এবার আমরা পড়বো প্রাথমিক উপযোগ, মানে কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায়, এটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। এই যে 10 এটাই। এবার হচ্ছে মূলত প্রান্তিক উপযোগের ভিত্তি করে, এই যে এখানে প্রান্তিক উপযোগ বের করছি না আমরা, প্রান্তিক উপযোগ বের করছি না, এটা হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এরকম প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে, ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, স্থির থাকতে পারে। এর উপর ভিত্তি করে তিনটা বিধি আমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধি কয়টা? তিনটা, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, এই যে যেটা আমি তোমাদেরকে একটু আগে করে দিয়েছি, সেটাই পরীক্ষায় আসে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এই যে সূচি সেম, বুঝছো? যেখানে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবং এখান থেকে মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট কেমনে করে তোমাদেরকে আমি একটু আগে দেখা দিছি, না বুঝলে আবার একটু ভিডিওটা টেনে দেখবা। ওকে, এরপর আসো, এরপর এখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক এখানে লিখতে বলছে। মোট উপযোগ প্রান্তিক সম্পর্কে আমি তোমাদের মুখে বলে দিয়েছিলাম, আর এটা লাস্টে বলি না, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে কিন্তু মোট উপযোগ ঋণাত্মক হতে পারে, এটা বলে না, বাইরে সবগুলো বলছি ওই সূচির মধ্যে বলে দিয়েছিলাম, চিত্রের মধ্যে। ঠিক আছে, এই যে চিত্র এখানে আসছে মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা, আর টিইউ বাই এম এর মধ্যে সম্পর্ক যদি ব্যাখ্যা করতে বলে তখন তোমাকে এইভাবে করে রাখতে হবে দুটো চিত্র, টিইউ বাই এম এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বললে। ঠিক আছে, এবার লিখবা। আর এটা করছে হচ্ছে ওই যে জিনিসটা বোঝার জন্য, 1/4 সেটা বোঝার জন্য, যে এটা মাইনাসটা কেমন আসছে সেটা বোঝার জন্য 1/4 এখানে হিসাব। পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে আমি এখানে একটু একটা জিনিস একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এটাকে বলা হয় প্রথম চতুর্থাংশ, এটা যেখানে এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু, এটা প্লাস হবে, এটা একটু ঠিক করে নেবা। আর এক্স এর ভ্যালু প্লাস হলে ওয়াই এর ভ্যালু যদি, এক্স এর ভ্যালু যদি মাইনাস হয়, এটা একটু ঠিক করে, এক্স এর ভ্যালু মাইনাস হলে ওয়াই এর ভ্যালু যদি প্লাস হয় তখন হচ্ছে এটা, আর এক্স এর ভ্যালু যদি মাইনাস হয়, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু যদি কি হয় মাইনাস হয় তখন হচ্ছে এটা। এগুলো একটু কপি করে এটা বোঝাচ্ছি, এই জন্য পদ্ধতিটা কি হয়ে গেছে, এই জিনিসটা ভিতরে জিনিসটা ভুল পড়ে গেছে। এক্স এর ভ্যালু যদি প্লাস হয়, ওয়াই এর ভ্যালু যদি মাইনাস হয় তখন হচ্ছে এটা ঠিক আছে, মানে এটা থেকে সবগুলো কপি টাইপসের হয়ে গেছে আর কি, ওই মাইনাস আর প্লাসেরটা। ঠিক আছে, আমি একটু বলে দিই, এখানে দুইটাই প্লাস, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু মাইনাস, এটা হচ্ছে এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু কি মাইনাস। এটাকে বলা হয় 1/4 প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। পরীক্ষা আসতে পারে পি এর মান 2, হ্যাঁ, তারপর হচ্ছে কিউ চাহিদার পরিমাণ যদি 5 হয়, অথবা পি কিউ এভাবে দেওয়া আছে,
তারপর বলছে যে পি এর মান 2 এবং কিউ এর মান হচ্ছে 5 এভাবে বলতে পারে ক্রমজোড়ের শর্ত মতে, তাই না? তাহলে পি সমান 2, কিউ সমান কত 5। তার মানে আমরা বলতে পারি এই এই এটার মাধ্যমে অঙ্কিত যে চিত্র বা এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয়, ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয়, তার মাধ্যমে অঙ্কিত যে চিত্র সেই মানে যে বিন্দু, সেই বিন্দুটা এক চতুর্থাংকের কোন ঘরে বসবে? তো হচ্ছে প্রথম ঘরে বসবে। আর এক্স এর ভ্যালু যদি মাইনাস হয়, ওয়াই এর ভ্যালু যদি প্লাস হয়, তখন এই ঘরে। এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু মাইনাস হলে তখন এই ঘরে, এক চতুর্থাংকের তৃতীয় ঘরে। আর এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস হলে এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু যদি কি হয়, এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু যদি কি হয় মাইনাস হয়, তখন হচ্ছে এক চতুর্থাংকের চতুর্থ ঘরে বসবে। ঠিক আছে? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছি। ওকে, তারপর আসো। তো মূলত আমাদের উপযোগ এখানে শেষ। তবে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগিতা কিছু সীমাবদ্ধতা আছে, যেমন অতিরিক্ত ছোট দ্রব্যের ক্ষেত্রে এটা কার্যকর হয় না, যারা কৃপণ তাদের ক্ষেত্রে কার্যকর হয় না। তারপর হচ্ছে অনুকরণ প্রবৃত্তি যারা অনুকরণ করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। এগুলো সবগুলো হচ্ছে ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগিতার সীমাবদ্ধতা আমরা বলছি। এরপর আসো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগিতা, যেখানে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কি পাবে? বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উপযোগিতা, যেখানে প্রান্তিক সবসময় কি থাকবে? স্থির থাকবে। ওকে ওকে, আচ্ছা, এখানে আমাদের টপিক এখানে শেষ উপযোগের। এর প্রসেস চাহিদা এবং যোগান থেকে বেসিক ইনফরমেশন, যেমন চাহিদা রেখা আঁকা, যোগান রেখা অঙ্কন করা, তারপর হচ্ছে তোমার সমীকরণ থেকে চাহিদা রেখা, যোগান সমীকরণ থেকে যোগান রেখা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। চাহিদা বিধি ব্যতিক্রম, যোগান বিধি ব্যতিক্রম, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। বুঝতে পারছি? এগুলো কি পারবা তোমরা? করাতে হবে নাকি পারবা? ওকে, দেখো চাহিদা ক্ষেত্রে এখানে চাহিদা কাকে বলে, তারপর চাহিদার শর্ত আছে। চাহিদার শর্ত হচ্ছে তিনটা: কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি পাওয়ার জন্য প্রয়োজন অর্থ বা ক্ষমতা, এবং দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটা যখন ফিল আপ করবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? চাহিদা বলতে পারি, অথবা সেটাকে আমরা চাহিদা বলতে পারবো না। তো এটা এখানে লিখছে। তারপর এখানে বলছে চাহিদা বিধি, তারপর হচ্ছে চাহিদার নির্ধারক। এগুলো বলছে চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কে আমরা বলতে চাহিদা বিধি বলি। আর চাহিদার নির্ধারক মানে হচ্ছে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আলোচিত দামের উপর চাহিদা নির্ভর করে, আলোচিত দাম বাড়লে চাহিদা কমে যায়, আলোচিত দাম কমলে চাহিদা বেড়ে যায়, এটা। তারপর হচ্ছে পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্যের উপর চাহিদা ডিপেন্ড করে থাকে, যেটাকে বলা হয় সম্পর্কিত দ্রব্য। পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে একটা দ্রব্যের পরিবর্তে যদি অন্য দ্রব্য ব্যবহার করা যায়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। হ্যাঁ, যেমন চায়ের পরিবর্তে কফি বলতে পারি। সো পরীক্ষা আসতে পারে যে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হয়, এটা বুঝতে হবে তোমাদেরকে। হ্যাঁ, পরিবর্তক মানে হচ্ছে একটার বিপরীতে অন্যটা। তা আমি যদি বলি চায়ের পরিবর্তে কফি, সো কফির দাম 50 টাকা থেকে 60 টাকা হলে বলো তো কফির দাম বাড়লে মানুষ কফি কম খাবে, আর কফি কম খাইলে কি খাবে? চা বেশি খাবে। তাহলে একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের যদি চাহিদা বেড়ে যায়, তার মানে সেই দুটো দ্রব্যকে আমরা বলি, একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায়, তাহলে সেই দুটো দ্রব্যকে আমরা বলি যে পরিবর্তক দ্রব্য। হ্যাঁ, মনে রাখবা, কারণ কফির দাম বাড়লে মানুষ কফি কম হবে, চা খাবে, তো এটা বাড়লে এটা কি হয়ে যাবে? চাহিদা বেড়ে যাবে। তাই পরিবর্তক দ্রব্যের চাহিদা রাখা ঊর্ধ্বগামী হয়। কারণ মনে রাখবে ইকোনমিক্সে যখনই একটা বাড়লে অপরটা বাড়ে, মানে সমমুখী সম্পর্ক হয়, রেখা হবে ডেফিনেটলি বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী হবে। ওকে, তো যেমন তুমি এখানে যদি করো, এই যে এইটার মাধ্যমে এটার মধ্যে চিত্রটা আঁকছে, যদি একে দেখাও তাহলে বুঝতে পারবা। যেমন চায়ের দাম যদি এখানে ধরি, কফি চা যদি এখানে ধরি, তো চায়ের দাম যদি 50 টাকা হয়, মনে করো 50, এখানে চাহিদা হচ্ছে তখন 30। হ্যাঁ, যদি চায়ের দাম কফির দাম বেড়ে যদি 60 টাকা হয়, কফির দাম বেড়ে যদি 60 টাকা হয়, তখন চায়ের চাহিদা হচ্ছে 40, চাহিদা বাড়ছে। হ্যাঁ, তাহলে দাম বাড়লে যেহেতু চাহিদা বাড়তেছে, এই পরিবর্তক দ্রব্যের চাহিদা রাখা হয় ঊর্ধ্বগামী। পরীক্ষা আসবে এটা, বুঝছো? এমসিকিউতে আসবে পরিবর্তক দ্রব্যের চাহিদা রাখা দেখতে কেমন হয়, উত্তর হবে ঊর্ধ্বগামী। তারপর আমি যদি বলি পরিপূরক দ্রব্যের চাহিদা রাখা দেখতে কেমন হয়, পরিপূরক দ্রব্যের হবে নিম্নগামী। কেমনে? পরিপূরক মানে হচ্ছে একটা দ্রব্যের পরিবর্তে যদি অন্য একটা দ্রব্য ব্যবহার করা যায়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিপূরক। একটা দ্রব্য ব্যবহার করতে গেলে যদি অন্য একটা দ্রব্যের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য কি? কমপ্লিমেন্টস গুডস আর কি। হ্যাঁ, যেমন চিনি এবং চা দুইটা মিলে আমরা দুধ চা খাই, তাই না? তো চিনির দাম যদি 50 টাকা হয়, চায়ের চাহিদা তখন হচ্ছে, চিনির চাহিদা 50 টাকা হলে চায়ের চাহিদা তখন 30। যখনই চিনির দাম বাড়বে, মানুষ চাও কি কিনবে? কম কিনবে না? চিনির দাম বাড়লে মানুষ চা কম কিনবে।
তাহলে একটা বাড়লে অপরটা হ্রাস পাচ্ছে, তার মানে বিপরীতমুখী সম্পর্ক। আর এমন যদি বিপরীতমুখী সম্পর্ক হয় সেটাকে আমরা বলছি পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টস গুডস আমরা বলছি। হ্যাঁ, তাহলে দাম যদি হয় পরিপূরক, চিনির দাম যদি 50 হয়, চায়ের চাহিদা হচ্ছে চিনির দাম যদি 50 হয়, চায়ের চাহিদা হচ্ছে 30। চিনির দাম 60 টাকা হলে চায়ের চাহিদা কমে গেছে, তাহলে একটা বাড়লে যদি একটা কমে যায়, যদি এটা বাড়ে একটা বিদ্যুৎ যদি অপরটা কমে যায়, তাহলে রেখা হবে কি নিম্নগামী হবে রেখা, ঠিক আছে, বিপরীতমুখী সম্পর্ক। এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। তো এটার ক্ষেত্রে মানে কিভাবে চাহিদা নির্ধারণ সেটা বলতেছি আমরা, মানে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে ওই দ্রব্যের দামের উপর, দুই নম্বর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দাম দুই প্রকার, পরিবর্তিত দ্রব্য, পরিপূরক দ্রব্য। তার মানে শুধু নিজের দ্রব্যের দাম না, পরিবর্তিত দ্রব্য, পরিপূরক দ্রব্যের দামের উপর কিন্তু অনেক সময় কোনো দ্রব্যের চাহিদা ডিপেন্ড করতে পারে। এরপর আমাদের রয়েছে আয়ের উপর, মানুষের ইনকামের উপর চাহিদা ডিপেন্ড করে। ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, ইনকাম কমলে চাহিদা কমে। তবে এখানে একটা কথা আছে, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে এটা হয়, কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ইনকাম বাড়লে চাহিদা উল্টা কমে যায়। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ইনকাম বাড়লে চাহিদা কমে যায়, ইনকাম কমলে চাহিদা উল্টা বেড়ে যায় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। নিকৃষ্ট মানে কি, মনে করো তোমাদের বাসায় মোটা চাল, তোমার বাবার ইনকাম কম, মোটা চাল 10 কেজি কিনতো তোমাদের বাসায় এক সপ্তাহে, তোমার বাবার ইনকাম বাড়ছে, তাহলে মোটা চালের চাহিদা বাড়বে না কমবে? ইনকাম বাড়লে দেখা যায় যে আমরা মোটা চাল না কিনে চিকন চাল কিনবো, তাই না? আচ্ছা, এরকম হবে। তারপর হচ্ছে রুচি, তারপর অভ্যাস, সময়, বিজ্ঞাপন, দামের ভবিষ্যৎ গতি। আচ্ছা, এগুলো একটু বলে ফেলি। রুচির পরিবর্তন হলে, আমাদের রুচি চেঞ্জ হয়ে গেছে কোনো একটা দ্রব্যের প্রতি, তাহলে ওই দ্রব্যটার দাম স্থির থাকলে কি হবে? চাহিদা বাড়তে পারে আবার কমতে পারে। অভ্যাস, আমাদের অভ্যাসের কারণে কোনো দ্রব্যের চাহিদা বাড়তে পারে কমতে পারে। সময়ের উপর ডিপেন্ড করে, বিজ্ঞাপনের উপর ডিপেন্ড করতে পারে, দামের ভবিষ্যৎ গতির উপর ডিপেন্ড করতে পারে, বাজারের ক্রেতার সংখ্যার উপর ডিপেন্ড করতে পারে। এগুলো সবগুলো হচ্ছে এই আর কি। এরপর রয়েছে চাহিদা সূচি নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই যে চাহিদা সূচি, যেখানে দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এটা থেকে আমরা কি আঁকবো? চিত্র আঁকবো, যেটাকে বলা হচ্ছে চাহিদা রেখা। তোমরা পারো চাহিদা রেখা আঁকতে? দেখি করো তো, দেখি সবাই করো তো। চাহিদা কেমন আঁকবা? উপরে লিখবা দাম, কেমন? নিচে লিখবা চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। আমরা জাস্ট শর্টকাট লিখতেছি। সো দাম আছে 10, 20, 30, 40, 10 করে আছে না? 10, 20, 30, 40। আর চাহিদার পরিমাণ হচ্ছে 180, 60, 40। তাহলে আমরা 20 করে ধরি, 20, 40, 60, 80, 100। তাহলে 20, 40, 60, 80, 100। এবার চলো আমরা বিন্দুগুলো বের করি। 10-এর সাথে 100 বিন্দু হবে, এই 10 সাথে হবে 100 বিন্দু, প্রথম বিন্দু হচ্ছে এখানে। তারপর হবে 20-এর সাথে 80 বিন্দু হবে, এই 20 সাথে হবে 80 বিন্দু। তারপর হবে 30 সাথে হচ্ছে 60-এর বিন্দু, এই 30 সাথে হবে 60-এর বিন্দু। তারপরে 40 সাথে হবে 40-এর বিন্দু, এই 40 সাথে হবে 40-এর বিন্দু। এবার সবগুলো আমরা যদি যোগ করে দিই, যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিডি প্রাইম বা ডিমান্ড রেখা আমরা বলতে পারি। ঠিক আছে, চাহিদা রেখা হচ্ছে এটা। ওকে, আমরা কি পারবো ক্লাসটা, সরি এই চাহিদা রেখা আঁকতে পারবো? একটু বলো সবাই, রেসপন্স করো, চাহিদা রেখা পারবা কিনা? ওকে, এরপর আস্তে আস্তে আমাদের চাহিদা বিধির নিম্নগামী হয় কেন চাহিদা রেখা, এগুলো একটু পরে দেখবা, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো একটু পরে দেখবা। তারপর হচ্ছে বাজার চাহিদা কাকে বলে? কয়েকজন ব্যক্তির চাহিদা যোগ করলে বাজার চাহিদা হয়। ঠিক আছে, যেমন একজন ব্যক্তির চাহিদা 5, একজন ব্যক্তির চাহিদা 10 যোগ করলে বাজার চাহিদা হয়। চাহিদা বিধি ব্যতিক্রম কি? অর্থাৎ চাহিদা বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে না, যেমন গিফেন দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না, ব্যবহৃত দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না। এগুলো একটু তোমরা পড়ে দেখিও, কেমন? মানে আমি যে বেসিক ক্লাসগুলো নিচ্ছি না ইউটিউবে, সেখানে কিন্তু আছে সবকিছু ডিটেলস আমি বলছি, বুঝছো? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। চাহিদা বিধি ব্যতিক্রমগুলো একটু বিস্তারিত পড়বে যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে এগুলো একটু পড়ে নিবে। তারপর অভ্যাস রুচির পরিবর্তন হলে চাহিদা বিধি ব্যতিক্রম হবে। তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ক্রেতার অজ্ঞতা, ভবিষ্যৎ দামের গতির উপর ডিপেন্ড করে থাকে চাহিদা। ওকে, তারপর চাহিদার সংকোচন প্রসারণ, চাহিদা হ্রাস বৃদ্ধি। এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটা একটু বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। পরীক্ষা মনে করি কেউ একটা সূচি দিয়ে দিচ্ছে, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, মানে কিভাবে প্রশ্ন আসবে? চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদার সংকোচন প্রসারণ, এখানে কিভাবে প্রশ্ন আসবে? সংকোচন প্রসারণ তেমন একটা পরীক্ষা আসে না, হ্রাস বৃদ্ধিটা বেশি আসে পরীক্ষায়। মানে হ্রাস বৃদ্ধিটা হচ্ছে আমাদের ইয়াতে বেশি দেয় আর কি, পরীক্ষা বেশি দেয়। যেমন ধরো বললো যে এটা একটা চাহিদা রেখা বলছে। হ্যাঁ, এটা একটা চাহিদা সূচি আর কি, দাম দেওয়া আছে, চাহিদা পরিমাণ দেওয়া আছে। তো দাম দেওয়া আছে আমাদের 10, চাহিদা পরিমাণ হচ্ছে 50। হ্যাঁ, দাম যদি হয় 20 টাকা, চাহিদা কমে হয়েছে 40। দাম যদি হয় 30 টাকা, চাহিদা আরো কমে হয়েছে 30 হয়েছে মনে করো। হ্যাঁ, রেখা আঁকতে হবে, চাহিদা রেখা একটা। চাহিদা রেখা কি হয়েছে? চাহিদা কি হবে আমাদের? চাহিদা হবে দাম উপরে, চাহিদা পরিমাণ ভূমি অঙ্কে, দাম হচ্ছে 10, 20, 30, 10, 20, 30 এবং তোমার হচ্ছে কিসের পরিমাণ? চাহিদার পরিমাণ হচ্ছে
50, 40, 30 যদি বলা হয় তাহলে এখানে আমরা হচ্ছে কত করে ধরি, 10 করে ধরি, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। চলো আমরা করি। প্রথমে দাম যদি হয় 10, চাহিদার পরিমাণ হচ্ছে 50, দাম যদি হয় 10, চাহিদার পরিমাণ হচ্ছে 50, এটা হচ্ছে প্রথম বিন্দু। তারপর যদি বলি দাম যদি বলি 20, চাহিদার পরিমাণ হচ্ছে 40, দাম 20 হলে চাহিদা হচ্ছে 40, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। দাম যদি 30 হয়, চাহিদার পরিমাণ 30, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। দাম যদি 30 হয়, চাহিদার পরিমাণ 30, এটা হচ্ছে তৃতীয় বিন্দু। এই সবগুলো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলেই সেটাকে আমরা বলবো চাহিদা রেখা। এখন দেখো পরীক্ষা বলবে চাহিদা এখানে প্রতি মানে এই চাহিদা অবস্থায়, চাহিদা সূচি অবস্থায় যদি বলা হয় যে কোনো কারণে যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তাহলে চাহিদার রেখার উপর কি পরিবর্তন হবে ভোক্তার আয় বৃদ্ধি পেলে। মনে রাখবা যদি দাম স্থির থেকে অন্যান্য বিষয়ের পরিবর্তন হয়, ওই যেটা আমরা চাহিদা নির্ধারণের মধ্যে বলছিলাম, সেগুলো যদি কোনো একটা পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখার স্থানান্তর হয়, হ্যাঁ, যেটাকে আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি বলি। তাহলে যদি ভোক্তার আয় বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি যে চাহিদা রেখা সাধারণত ব্যাখ্যাতে হলে কি হবে, চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ চাহিদা রেখা যেখানে আছে সেখান থেকে ডান দিকে শিফট হবে, এভাবে করে বলতে পারবো। হ্যাঁ, যেখানে আছে সেখান থেকে চাহিদাকে ডান দিকে শিফট করবে যদি কি হয় যে ভোক্তার আয় বৃদ্ধি পায়। ওকে, এভাবে করে ব্যাখ্যা করে বলতে হবে। অথবা পরীক্ষা এভাবে আসতে পারে যে প্রতি একক দামে যদি চাহিদা আরো 10 করে বেশি হয়, মানে এখন যত আছে তার চেয়ে 10 করে বেশি হবে, অর্থাৎ ডেল্টা কিউডি, পরিবর্তিত চাহিদা। মনে করো 60 আছে, এটা 50-এ 60, 40 থাকলে 50, 30 থাকলে 40 হয়েছে, এরকম যদি হয় তাহলে কিভাবে করবা, তখন বলবে যে পরিবর্তিত, মানে যদি প্রতি একক দামে যদি চাহিদা আরো 10 করে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি পরিবর্তন হবে চাহিদা রেখা। এখানে মনে করো 60 দিলাম, এই জায়গায় 8টা বেঁধে দিলাম, তাহলে 1-এর সাথে প্রথমে 60, তারপর হচ্ছে 2-এর সাথে কত হবে 50, তারপর 3-এর সাথে কত হবে, 3-এর সাথে হচ্ছে 40 হবে। এভাবে করে আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। বুঝছি আমরা, পারবো? ওকে, তাহলে এইভাবে পরীক্ষা প্রশ্ন আসবে কোত্থেকে, মানে চাহিদার হ্রাসবিধি, এখান থেকে এইভাবে করে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। চাহিদার হ্রাসবিধি, চাহিদার সংকোচন প্রশ্ন, এগুলো একটু দেখে নিবা। সেম ওইতে যোগানের ক্ষেত্রে সেম, যোগান কাকে বলে, যোগান বিধি, যোগানের সাথে দামের চাহিদার চেঞ্জটা হচ্ছে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আর যোগানের ক্ষেত্রে হচ্ছে দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান কি পায়, হ্রাস পায়, সমমুখী সম্পর্ক। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপর যোগান নির্ধারক, যোগান পূর্ণ বিষয় পর নির্ভর করে, এগুলো একটু পড়বা। আর এরপর আসতে হচ্ছে তোমার যোগান সূচি থেকে যোগান রেখা। চলো একটু করে দিই। যোগান সূচি থেকে যোগান রেখা যদি করো তাহলে হচ্ছে দুইটা অক্ষ নিবা। আমাদের চিত্রে ভূমি অক্ষে হচ্ছে উপর থাকবে দাম, নিচে থাকবে যোগানের পরিমাণ। তো দাম আছে আমাদের 1, 2, 3, 4, তাহলে আমরা বলবো 1, 2, 3, 4, 1, 2, 3, 4 চাহিদা দাম। আর যোগানের পরিমাণ হচ্ছে 20, 20, 40, 60, 80, তাহলে 20 করে ধরি, 20, 40, 60, 80, তাহলে 20, 40, 60, 80 এটা। তাহলে এই সবগুলো বিন্দু যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, এই সবগুলো যদি আমরা যোগ করে দিই, 1-এর সাথে 20, এগুলো সবগুলো যদি আমরা যোগ করে দিই, যে বিন্দুটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি 2-এর সাথে 40, 3-এর সাথে 60 এবং 4-এর সাথে কত হবে 80 হবে। এই সবগুলো যদি আমরা যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিডি প্রাইম, সরি এসএস প্রাইম বা স্থাপনা রেখা আমরা পাবো। হ্যাঁ, স্থাপনা রেখা হয় ঊর্ধ্বগামী, কারণ দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে কি পায়, যোগান হ্রাস পায়, দামের সাথে যোগান একটা সমমুখী সম্পর্ক থাকে সে কারণে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যোগান রেখা আছে, যোগান বিধির ঊর্ধ্বগামী হয় কেন সেটা পড়বা, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। তারপর যোগান বিধির ব্যতিক্রমগুলো পড়বা। হ্যাঁ, এগুলো পরীক্ষা গুরুত্বপূর্ণ আছে, একটু ভালো করে দেখতে হবে ওই বেসিক অংশ থেকে পরীক্ষা প্রশ্ন আনসার করার জন্য। তারপর যোগানের সংকোচন প্রশ্ন, যোগান হ্রাসবিধি সেম হুবহু চাহিদার সংকোচন প্রশ্ন, চাহিদার হ্রাসবিধির মতোই, শুধু চেঞ্জটা হচ্ছে চাহিদা রেখাগুলো নিম্নগামী হয়, যোগান রেখাগুলো কি হয় ঊর্ধ্বগামী হয়, এইটুকু হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এবার আসো আমরা ভারসাম্যটা একটু দেখি। তো ভারসাম্য কি, ভারসাম্য হচ্ছে যখন দুই পাশে ইকুয়াল হবে, সমান পরিমাণ হবে, তখনই কিন্তু ভারসাম্যটা হয়, তাই না? তো ভারসাম্য হচ্ছে এরকম যে দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা কি বলে থাকি, ভারসাম্য বলে থাকি। তাহলে কি বলেছে, দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থায় উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সে অবস্থাকে আমরা কি বলছি বলতো, ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম আমরা বলছি। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম ভারসাম্য মানে হচ্ছে এইটা বোঝাচ্ছে। তো বাজার
ভারসাম্য মূলত মানে বাজারে ভারসাম্য হওয়ার জন্য দুটো শক্তি আছে, একটা হচ্ছে চাহিদা, একটা যোগান, যেটা এতক্ষণ পর্যন্ত পড়ে আসছে। তো ওই চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানে মূলত বাজারে ভারসাম্য হবে। তাহলে বাজার ভারসাম্য হচ্ছে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় বাজার ভারসাম্য বলে। আর ভারসাম্য দাম কি? যেই দামে বাজার চাহিদা এবং যোগান সমান হয়। আর ভারসাম্য পরিমাণ কি? যেই পরিমাণে বাজার চাহিদা এবং যোগানের সমতুল্য হয় সেটাকে ভারসাম্য পরিমাণ বলে। ওকে, তারপরে এখানে একটা মানে যেমন ধরো কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, চাহিদা 5, যোগান 5, তার মানে এটা ভারসাম্য হয়েছে যেখানে চাহিদা এবং যোগান সমান হয়েছে। এই ভারসাম্য দাম ও পরিমাণ মূলত তিন ভাবে আমরা নির্ণয় করতে পারি, একটা সূচির সাহায্যে, চিত্রের সাহায্যে, সমীকরণের সাহায্যে। বুঝা গেছে? তা আমরা প্রথমে দেখাই সূচির সাহায্যে তুমি কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণটা দেখাতে পারবা বা বুঝাতে পারবা। তাহলে দেখো, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ করতেছি। পরীক্ষার মধ্যে এই তিনটা অংশ দেওয়া থাকবে, অর্থাৎ দাম, চাহিদা পরিমাণ, যোগান পরিমাণ, এগুলো দেওয়া থাকবে। তোমাকে এই দুইটা কলাম পড়তে হবে। প্রথমে আসো চাহিদা এবং যোগানের সম্পর্কটা করি। ফার্স্টে চাহিদা এবং যোগানের সম্পর্কটা করি। প্রথম হচ্ছে দাম 1, চাহিদা এবং যোগানের সম্পর্ক করতেছি আমরা। চাহিদা হচ্ছে 20, যোগান হচ্ছে 10। বুঝছো? তার মানে 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম। 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম, অর্থাৎ ডিমান্ড বেশি, সাপ্লাই কম 1 টাকা দামে। তার মানে কোনো দ্রব্যের যদি দাম বেশি হয়, যদি যোগান কম হয়, তাহলে দাম বৃদ্ধি পাবে। দেখো, তুমি যদি কোনো দ্রব্যের মানে দামের প্রভাবটা বলতেছি আর কি একসাথে, কোনো দ্রব্যের দাম বেশি হলে যোগান যদি কম হয়, সেক্ষেত্রে সে দ্রব্যের দাম কি বাড়বে না, কারণ ডিমান্ড বেশি, সাপ্লাই কম, সেজন্য। আবার দাম যদি 3 টাকা হয়, চাহিদা কম, যোগান বেশি। দেখো, চাহিদা 10, যোগান হচ্ছে 20। 3 টাকা দামে চাহিদা কম, যোগান বেশি, চাহিদা কম, যোগান বেশি। দাম কোন দ্রব্যের চাহিদা কম হলে, যোগান বেশি হলে, সেটাকে বললে আমরা, সেক্ষেত্রে দাম কি পাবে? হ্রাস পাবে। কারণ চাহিদা তো কম, যোগান তো অনেক বেশি আছে, অ্যাভেলেবেল পণ্য, তাহলে দাম কি পাবে? হ্রাস পাবে। আবার দাম যখন 2 টাকা হচ্ছে, তখন চাহিদা আর যোগানও দুইটা কি হয়েছে? সমান হয়েছে। অর্থাৎ দাম 2 টাকা অবস্থায় চাহিদা এবং যোগান কি হয়েছে? সমান হয়েছে। সেটাকে আমরা বলি যে ডিমান্ড এবং সাপ্লাই কি হয়েছে? সমান হয়েছে। সেখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ভারসাম্য দাম, আর একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এই দুটো জিনিস আমরা পাবো। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? পারবো? ওকে, তাহলে এটা হচ্ছে সূচির মাধ্যমে আমরা দেখাইছি। এবার চলো আমরা চিত্রের মাধ্যমে দেখাই। হ্যাঁ, চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাবো। পরীক্ষায় এরকম একটা সূচি দেওয়া থাকবে, বলবে চিত্র আঁকো, যে ভারসাম্য দাম ও পরিমাণে চিত্র আঁকতে হবে। বুঝছো? চিত্রের মাধ্যমে দেখাইতে হবে। তো কেমনে করবা? চিত্রটা একসাথে করবো, মানে চাহিদা যোগান রেখা একই জায়গার মধ্যে করবা। কেমনে করবা? দাম উপরে, চাহিদা এবং যোগানের পরিমাণ একই সাথে কি ধরবা? নিচে ধরবা। হ্যাঁ, চাহিদা এবং যোগান। তো দাম হচ্ছে 1, 2, 3, আমরা এখানে ধরলাম 1, 2, 3। দাম হচ্ছে 1, 2, 3, এভাবে আমরা ধরলাম। আর চাহিদা এবং যোগানে যদি বলি, চাহিদা এটা, যোগান হচ্ছে এটা। চাহিদা যদি 20, 20, 15, 10, আর যোগান হচ্ছে 10, 15, 20, মানে 5 5 করে ধরছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 5 করে ধরি, 5, 10, 15, 20, 5, 10, 15, 20, এভাবে করে ধরলাম। চলো আমরা করি। দাম যদি 1 হয়, চাহিদা পরিমাণ 20, মানে 1 এর সাথে 20 এর সম্পর্ক। প্রথমে চাহিদা রাখবা, বুঝছো? 1 এর সাথে 20, ফার্স্ট 1 এর সাথে 20, তারপর হচ্ছে 2 এর সাথে 15, এই 2 এর সাথে 15, 1 এর সাথে 20, 2 এর সাথে কত? 15, তারপর হচ্ছে 3 এর সাথে 10, এই 3 এর সাথে কত হবে? 10 হবে। 3 এর সাথে কত হবে বলো তো? 10 হবে। তাহলে এই তিনটের মধ্যে আমরা যোগ করে দিব। যেই রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিডি প্রাইম বা ডিমান্ড রেখা। হ্যাঁ, চাহিদা রেখা হচ্ছে এটা। বুঝছো? তো এবার আমরা যদি যোগান রেখা রাখি, 1 এর সাথে প্রথমে 10 যোগান, 1 এর সাথে 10 প্রথম যোগান হচ্ছে এটা। তারপর হচ্ছে 2 এর সাথে 15 এর সম্পর্ক, এই 2 এর সাথে 15 দ্বিতীয় বিন্দু হচ্ছে এটা। তারপরে 3 এর সাথে 20 এর সম্পর্ক, এই 3 এর সাথে 20, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। এবার এই 3 বিন্দু আমরা যোগ করে দিলে এসএস প্রাইম বা সাপ্লাই রেখা আমরা পাই। তো দেখো, আমি যদি বলি দাম যখন 1 টাকা, তখন চাহিদা হচ্ছে 20, যোগান হচ্ছে 10। আমি এখানে আরো কয়েকটা বিন্দু দিই, যেমন এই বিন্দু, বি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এ বি, এটা সি ডি। দেখো, আমি যদি বলি 1 টাকা দামে চাহিদা রেখা যোগান রেখা একসাথে করছি আমরা। 1 টাকা দামে চাহিদা এখানে কত? 20, যোগান 10, তার মানে 1 টাকা দামে চাহিদা বেশি, এইটুক চাহিদা, যোগান হচ্ছে এইটুক। 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম। 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কি? কম। তার মানে এইটুক পরিমাণ দ্রব্য আমাদের কি দেখা দিবে? এইটুক পরিমাণ দ্রব্য আমাদের ঘাটতি দেখা দিবে। কি দেখা দিবে বলতো? ঘাটতি দেখা দিবে। আবার দাম যদি হয় 3 টাকা, তখন চাহিদার পরিমাণ 10, যোগানের পরিমাণ হচ্ছে 20। 3 টাকা দামে চাহিদা কম, যোগান কি? বেশি। তো দেখো, কোনো দ্রব্যের যদি চাহিদা কম হয়, যোগান যদি বেশি হয়, তার মানে অ্যাভেলেবল দ্রব্য আমাদের কাছে থেকে যাবে, যেটাকে বলা হয় উদ্বৃত্ত বলা হয়। কি বলা হয়? যেটাকে আমরা উদ্বৃত্ত বলি।
তাহলে চাহিদা একটু কিন্তু যোগান এতটুকু, 3 টাকা দামের চাহিদা একটু কিন্তু যোগান এতটুকু, মানে অতিরিক্ত দ্রব্য আমাদের থেকে যাবে এটুকু উদ্বৃত্ত। আর দাম যখন 2 টাকা তখন আমাদের ডিমান্ডও এবং সাপ্লাই দুইটাই হচ্ছে এই বিন্দুতে, সেটা হচ্ছে 15, আর সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য দাম এখানে হচ্ছে 2 টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক। হয়েছে? পারবো? ওকে, এটা করছি আমরা সূচি থেকে চিত্র আঁকছি। হ্যাঁ, সূচি থেকে চিত্রের সাহায্যে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ বের করছি। এবার আমরা সমীকরণ দিয়ে করব। তো সমীকরণ দিয়ে করার আগে এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, এটা একটু পরে বোঝাবো, এটা এখন লাগবে না, পরে বোঝাবো, ঠিক আছে? আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণটা করে ফেলি, তারপরে এগুলো বোঝাবো। আর সমীকরণ সম্পর্কে বুঝতে হলে এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে, এগুলো একটু পরে দেখবা। যেমন এখানে চলক, ধ্রুবক, স্বাধীন চলক, অধীন চলক, ঘাত, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো একটু তোমরা পড়ে দেখবা। আমি মূলত সরাসরি সমীকরণ কিভাবে গঠন করা হয় সেগুলো এখানে আমি তোমাদেরকে বলতেছি না, একটু পরে দেখা দিব সমীকরণ গঠনটা। আগে আমরা ওইটা একটু বলে দিই যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণটা একটু দেখা দিই, কেমন? আচ্ছা, পরীক্ষায় এরকম দুটো সমীকরণ দেওয়া থাকবে, এমন দেওয়া থেকে আমরা কি করছি, প্রথমে সূচির সাহায্য করছি, চিত্রের সাহায্য করছি, এবার সমীকরণের সাহায্য করবো ভারসাম্য দাম ও পরিমাণ। তো ভারসাম্য দাম ও পরিমাণ দুইটা সমীকরণ দেওয়া আছে পরীক্ষায়, বললো এখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ কি করে নির্ণয় করো। কেমন করবা? লিখবা দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে কিউডি সমান 25 - 5p এবং কিউএস সমান লিখবা 5 + 5p এভাবে লিখবা, ঠিক আছে? এভাবে লিখবা। তাহলে দেওয়া আছে কিউডি সমান 25 - 5p আর কিউএস সমান 5 + 5p, এটা লিখবা। তারপর লিখবা কিভাবে লিখবা যে আমরা জানি, বা লিখবা ভারসাম্য শর্ত মতে, ভারসাম্য কি লিখবা? শর্ত মতে। ভারসাম্য শর্ত মতে আমরা লিখতে পারি যে কিউডি সমান কিউএস, অর্থাৎ ভারসাম্য শর্ত অনুযায়ী চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানে কি হচ্ছে? ভারসাম্য হচ্ছে। অর্থাৎ ভারসাম্য শর্ত মতে কিউডি সমান কিউএস হলে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু, হ্যাঁ ভারসাম্য হয়। তো চাহিদার পরিমাণটা বসা দাও 25 - 5p আর যোগানের পরিমাণটা বসা দাও 5 + 5p, এটা বসা দাও। তাহলে আনসার কি দাঁড়াবে? কিউডি সমান, ভারসাম্য শর্ত মতে কিউডি সমান কিউএস 25 - 5p, কিউএস সমান 5 + 5p। তাহলে আনসার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 25 থেকে এখান থেকে আমরা পি এর মান বের করব। তাহলে -5p এখানে রেখে দিলাম। এই -5 + 5p কে যদি তুমি এই পাশে নিয়ে আসো সেটা হবে -5p সমান এই 5 তো আছেই, হ্যাঁ এই 5 তো এখানে আছেই, এই -25 কে যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও, এখানে প্লাস হলো বিশাল কি হবে? -25 হবে, -25। হ্যাঁ, তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে এটা হবে +-10p সমান, এটা হবে -20, -10p সমান কি? -20 হবে। তাহলে এরপর আমরা পি সমান লিখতে পারি, হ্যাঁ পি সমান লিখতে পারি, এই টেনটা ওই পাশে পাঠাতে হবে -20 / -10, উত্তর হবে আমাদের -20 / -10, উত্তর হবে আমাদের -10 কে -20 দিয়ে ভাগ করলে আনসার হবে হচ্ছে কত হবে আমাদের? আনসার হবে হচ্ছে -, চলে যাবে, আনসার হচ্ছে 2, p1 হবে 2। তার মানে আমরা বলতে পারি এখানে আমরা ভারসাম্য দাম পাইছি কয় টাকা? 2 টাকা ভারসাম্য দাম। আর ভারসাম্য পরিমাণ কেন বাবা? আমরা লিখবা পি এর মান, হ্যাঁ এবার লিখবা পি এর মান কিউডি এন্ড কিউএস সমীকরণে বসিয়ে পাই, কি লিখবা? পি এর মান কিউডি এবং কিউএস সমীকরণে বসিয়ে পাই। যেমন লিখবো কিউডি সমান 25 - 5, এই যে পি এর জায়গায় এখন আমরা 2 বসা দিব, 2 বসা, তাহলে আনসার হবে 25 - 10, উত্তর হচ্ছে কিউডি সমান আমরা বলতে পারি 25 - 10 মানে হচ্ছে 15। আবার কিউএস সমান যদি বলি তাহলে হবে যে কিউএস সমান হচ্ছে 5, হ্যাঁ কিউএস সমান হচ্ছে 5 + 5p, উত্তর হবে আমাদের কিউএস সমান 5 + 5p মানে হচ্ছে 5 + 5 ইন্টু আমরা লিখতে পারি কত? 2। আচ্ছা এখানে পেনে সরাসরি লিখে ফেলি, এখানে 2 লিখে ফেলি, তাহলে আনসার হচ্ছে 10। তার উত্তর হবে সুতরাং কিউএস সমান আমরা বলতে পারি, সুতরাং কিউএস সমান আমরা 15 বলতে পারি, 15 বলতে পারি। তাহলে চাহিদা এবং যোগান সমান হয়েছে না? চাহিদা এবং যোগান যদি সমান হয় তার মানে তোমার ম্যাথ ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি? উত্তর হচ্ছে ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক, মানে দুইটাই সমান হবে। চাহিদা এবং যোগান সমান হলে তোমার ম্যাথ কি আছে? ঠিক আছে, এটা চিন্তা করতে হবে।
হয়েছে? আচ্ছা, তাহলে আমরা সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ সেটা আমরা শিখলাম। তো এখানে আরো কিছু ইনফরমেশন তোমাদের মানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে এখানে আমরা চলক, ঢাল, স্বাধীন চলক, গতিশীল চলক, এগুলো আমরা এখানে আমাদেরকে পড়তে হবে, কেমন, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো একটু পড়ে দেখবা বেসিক অংশটা। আর হচ্ছে একটা কাল্পনিক চাহিদা সূচকে চাহিদার সমীকরণ গঠন করতে শিখতে হবে। এই সূচি থেকে কীভাবে সমীকরণ গঠন করতে জানতে হয়, ঠিক আছে, এটা শিখবা। আর যোগান সমীকরণ থেকে যোগান সূচি থেকে যোগান সমীকরণ গঠন কীভাবে করতে হয় সেটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভারসাম্য এখানে গেল। তো ভারসাম্যের পরের টপিক হচ্ছে ঢাল। ঢাল থেকে আমাদের সিকিউ হবে না, এমসিকিউ হয়ে থাকে ঢাল সম্পর্কে। তো ঢালের একটা সূত্র বলে দিই, সেটা দিয়ে তোমরা মোটামুটি আনসার করে ফেলতে পারবে। সেটা হচ্ছে পরীক্ষায় এরকম একটা চিত্র দেওয়া থাকবে, তো বলবে যে এখানে 10 দিছে, এখানে 5 দিছে, বুঝছো। পরীক্ষা বলবে এখানে ঢাল নির্ণয় করো, এই রেখাটা ঢাল নির্ণয় করো, মনে করো এই রেখাটা, এটা ঢাল নির্ণয় করো। তাহলে এখানে সূত্র হচ্ছে দুইটা ঢালের, একটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি, এটা দিয়ে করবে একটা সূত্র। একটা হচ্ছে অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে কি হতে পারে, ঢাল নির্ণয় হতে পারে। এইটা, এই দুটো সূত্র, এই সূত্রটা ইউজ হয় যখন রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকে, তখন 1 নম্বর সূত্র ইউজ হয়, বুঝছো। লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকলে 1 নম্বর সূত্র ইউজ হবে, তখন আনসার হবে লম্ব ডিভাইড ভূমি 10কে 5 দিয়ে ভাগ করলে আনসার হবে 2। তবে রেখা যদি নিম্নগামী হয়, আনসার আগে একটা মাইনাস বসাবা, আনসার আগে একটা বসাবা, মাইনাস বসাবা, কারণ নিম্নগামী রেখার ক্ষেত্রে রেখার ঢাল কি হয়, মাইনাস হয়। 1 নম্বর সূত্র ইউজ করলে ওই জিনিসটা মাথায় রাখবা শুধু। 1 নম্বর সূত্র ইউজ করলে নিম্নগামী রেখা হলে মাইনাস হবে, আর ঊর্ধ্বগামী রেখা হলে কি হবে, প্লাস হবে। আর এই সূত্রটা ইউজ হবে যখন একটা রেখা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকে না, যেমন এরকম একটা রেখা, দুটো বিন্দু দেওয়া আছে, এ বিন্দু বি বিন্দু, দেখুন দুটো বিন্দু দেওয়া আছে, এরকম মধ্যে যদি হয়, সেক্ষেত্রে রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকবে না এবং দুটো বিন্দুতে দুইটার মানের পরিবর্তন দেওয়া থাকবে, তখন অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে তুমি ঢাল পেয়ে যাবা, ঠিক আছে, এবার তুমি করবা। তাহলে ঢাল টপিকটা এখানেই গেল, ঠিক আছে। এই যে ঢাল, এখানে বিস্তারিত বিষয়গুলো এখানে আছে, তোমরা একটু পড়ে দেখবা। এবার আমরা পড়বো স্থিতিস্থাপকতা। কি পড়বো বলতো, স্থিতিস্থাপকতা নিয়ে আমরা কথা বলবো, ওকে। কেমন লাগতেছে তোমাদের ক্লাস, ভালো না খারাপ? আডার কিভাবে আসতে পারে এটা আমি বুঝতেছি না, এই টপিকগুলো। আডার হচ্ছে 3 ধরনের হতে পারে, পরিবর্তন দ্রব্য, পরিপূরক দ্রব্য এবং সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে হতে পারে, বুঝছো। স্থিতিস্থাপকতা ভালো করে ক্লিয়ার করে দেন বলতেছে। জেরিন বলছে স্যার ঢালেরটা আরেকবার বলেন প্লিজ। ঢালটা জাস্ট ওইটা মনে রাখবা যে ঢালের ক্ষেত্রে কি বলছিলাম, যে এরকম দুটো সূত্র আছে। একটা হচ্ছে ঢাল, সূত্রটা আমি মুছে গেছে, ঠিক আছে। ঢাল মানে হচ্ছে লম্ব ডিভাইড ভূমি, যখন রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে লম্বকার ভূমিকে যদি রেখাটা স্পর্শ করে থাকে তখন 1 নম্বর সূত্র ইউজ করবা। এরকম লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকলে লম্ব ডিভাইড ভূমি, অর্থাৎ 10কে 5 দিয়ে ভাগ করলে উত্তর হবে কত, 10 ডিভাইড বাই 5, উত্তর হবে 2। তবে রেখা নিম্নগামী হওয়ার কারণে একটা কি দিবা, মাইনাস দিবা আনসারের আগে, তাহলেই হবে 1 নম্বর সূত্র ইউজ করলে। আর 2 নম্বর সূত্র ইউজ হবে অধীন চলকের পরিবর্তন ডিভাইড বাই স্বাধীন চলকের পরিবর্তন, যখন রেখাটা লম্বকার ভূমিকে স্পর্শ করে থাকে না তখন হচ্ছে সেটা ইউজ হয়ে থাকে, বুঝছো। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, তোমরা যারা দেখতে পারো, ওইগুলো দেখলে তোমার